হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজ কোষ ও এর গঠন অধ্যায়ের লেকচার 1টা আমরা সম্পূর্ণ করেছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেকচার 2 নিয়ে। তো এই লেকচারে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে তোমার কোষের প্রকারভেদ। তো কোষকে আসলে কোষের প্রকারভেদ আসলে বিভিন্নভাবে করা যায়। ধরো কোনো কিছুকে ভাগ করতে গেলে, ক্যাটাগরাইজ করতে গেলে আসলে ভিত্তির প্রয়োজন হয়। আমি যদি বলি আমার স্টুডেন্টদেরকে তোমরা ভাগ হয়ে যাও, তাহলে অবশ্যই ওদেরকে বলে দিতে হবে কিসের ভিত্তিতে ভাগ হবে। ধরো ওদেরকে বললাম কলেজের ভিত্তিতে ভাগ হয়ে যাও, তাহলে কলেজের ভিত্তিতে আমরা কতগুলো স্টুডেন্টের গ্রুপ পাবো, ঠিক আছে? তো ঠিক একইভাবে আমরা যদি কোষকে ভাগ করতে চাই, ভিত্তির প্রয়োজন হয়। তো কিসের ভিত্তিতে আমরা কোষকে ভাগ করতে পারি? এখানে দেখো, আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে ভাগ করতে পারি, আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে ভাগ করতে পারি, দেহ গঠনের ভিত্তিতে আমরা কোষকে ভাগ করতে পারি এবং ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে আমরা কোষকে ভাগ করতে পারি। তো এই চারটা প্রকারভেদের মধ্যে আমরা প্রথমে দেখব নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আসলে কোষকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কোষকে কয় ভাগে ভাগ করতে পারি? তোমরা ক্লাস 9-10-এ হয়তো পড়েছো, তোমরা অনেকেই জানো। আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে এই যে কোষ, এটাকে চাইলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করতে পারি। এগুলা কি কি? একটা হচ্ছে তোমার আদি কোষ, আরেকটা হচ্ছে তোমার প্রকৃত কোষ। আচ্ছা, আদি কোষকে আবার প্রাককেন্দ্রিক কোষও বলা হয়। প্রাককেন্দ্রিক কোষ কেন বলা হয় আমরা একটু পর জানবো। প্রাককেন্দ্রিক কোষ, ওকে। আর প্রকৃত কোষকে আমরা বলি সুকেন্দ্রিক কোষ। আচ্ছা, কেন আমরা সুকেন্দ্রিক কোষ বলি এটা আমরা জেনে নেব একটু পর। আসো, এদেরকে ইংরেজিতে কি নামে ডাকা হয়? আদি কোষকে তোমরা জানো ইংরেজিতে বলা হয় প্রোক্যারিওটিক সেল, এবং এটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। আমরা ইংরেজি নামগুলো একটু মনে রাখবো, আমাদের এগুলা এমসিকিউর অপশনে থাকতে পারে, বা আমাদের সরাসরি কয়ের প্রশ্ন করতে গেলেও এখানে হয়তো তোমার ইংরেজি নামগুলো দিতে পারে। তো দেখো, আমরা এখানে আসলে প্রথম হচ্ছে আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বলতে কি বুঝি। দেখো, প্রাক বলতে বোঝানো হচ্ছে পূর্বের, আর কেন্দ্রিক বলতে একটা কোষের কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। তাহলে যেই কোষের নিউক্লিয়াসটা হচ্ছে আদি প্রকৃতির, অর্থাৎ অনুন্নত, অর্থাৎ সুগঠিত নয়, সেই কোষকে আমরা বলতে পারি আদি কোষ। তাহলে প্রাক কেন্দ্রিক মানে হচ্ছে, কেন্দ্রিক মানে কি? নিউক্লিয়াস। প্রাক মানে কি? পূর্বের বা আদি প্রকৃতির, অর্থাৎ অনুন্নত, অর্থাৎ সুগঠিত নয়। তাহলে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আমরা কি বলবো? প্রাককেন্দ্রিক কোষ। আর প্রকৃত কোষ আমরা কাকে বলবো? দেখো, সুকেন্দ্রিক কোষ বলা হয়। সুকেন্দ্রিক, সু মানে হচ্ছে সুগঠিত, কেন্দ্রিক বলতে কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। তাহলে সুকেন্দ্রিক মানে হচ্ছে নিউক্লিয়াস কি থাকবে? সুগঠিত থাকবে। তাহলে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে আমরা বলবো সুকেন্দ্রিক কোষ। আসো আমরা একটু ছবিগুলো একটু দেখে নিই, আমরা একটু এটা ড্র করি যে প্রাককেন্দ্রিক কোষ বলতে আসলে আমরা কি বুঝি। দেখো, একটা যদি প্রকৃত কোষ আমি তোমাদেরকে এখানে অঙ্কন করি, দেখো একটা প্রকৃত কোষের মধ্যে তোমার যে নিউক্লিয়াসটা থাকবে, তার এই নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে। এর মানে কি? এর মানে হচ্ছে তার নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, তার নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিউলাস থাকবে, তার নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু থাকবে। তাহলে নিউক্লিয়াস সুগঠিত বলতে কি বুঝো? এটা হচ্ছে একটা সুগঠিত নিউক্লিয়াস। এইটা সুগঠিত নিউক্লিয়াস মানে কি? সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে তার কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিউলাস আছে এবং ক্রোমাটিন তন্তু সবগুলো উপস্থিত আছে। সেজন্য আমরা এটাকে বলতেছি সুগঠিত নিউক্লিয়াস। এটা কিন্তু থাকে কোথায়? নিউক্লিয়াস। এটা থাকে প্রকৃত কোষে। আর যেটা তোমার আদি কোষের ক্ষেত্রে আমরা দেখব তাদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিউলাস থাকে না, ক্রোমাটিন তন্তু কিচ্ছু থাকে না, এগুলা কিচ্ছু উপস্থিত থাকে না। শুধুমাত্র কি থাকে? একটা বৃত্তাকার ডিএনএ থাকে। তাহলে বলো তো আমাকে একটু, এই যে একটা ডিএনএ থাকে, যে ডিএনএটা হচ্ছে মূলত
বৃত্তাকার। এখানে হয়তো পেঁচে আছে, বোঝা যাচ্ছে না, বৃত্তাকার। এই ডিএনএটা এরকম থাকে, এখানে হয়তো একটু পেঁচানো দেখাইছি। ওকে, তাহলে আদিকোষের নিউক্লিয়াস, এটাকে তুমি নিউক্লিয়াস বলতে পারবা? এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিওলাস নেই, ক্রোমাটিন তন্তু নেই, শুধু ডিএনএ আছে, তাহলে এটাকে আমরা নিউক্লিয়াস বলতে পারবো না। তাহলে বলা যায় এটাকে হচ্ছে, এটা সুগঠিত নিউক্লিয়াস নয় বলতে পারি। ঠিক আছে, এর নিউক্লিয়াস কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, জাস্ট একটা বৃত্তাকার ডিএনএ থাকে। ওকে, আর দেখো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, প্রকৃত কোষের মধ্যে, একটা প্রকৃত কোষের মধ্যে আমরা কোষীয় অঙ্গাণু হিসেবে এখানে রাইবোসোম দেখতে পাবো। ঠিক আছে, রাইবোসোম তো থাকবেই, এখানে অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে, কিন্তু এখানে শুধু রাইবোসোম থাকবে। শুধু কি থাকে? রাইবোসোম থাকবে, রাইবোসোম থাকে, কিন্তু অন্য কোনো কোষীয় অঙ্গাণু এখানে দেখতে পাবো না। আর এখানে রাইবোসোম তো থাকবেই, রাইবোসোম তো থাকবেই, সাথে অন্যান্য কোষীয় অঙ্গাণু, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, যেমন ধরো গোলজি, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, লাইসোসোম, ঠিক আছে, যেমন ধরো তোমার গোলজি বডি, সব কিছু উপস্থিত থাকবে। তার মানে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত, রাইবোসোম সহ কি থাকবে? রাইবোসোম সহ, রাইবোসোম তো থাকবেই, রাইবোসোম সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকবে, তাকে আমরা বলবো প্রকৃত কোষ। আর আদিকোষ কাকে বলবো? যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, ঠিক আছে, এবং রাইবোসোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু আমরা এখানে দেখতে পাবো না। তো তোমরা একটা ব্যাপার মনে রাখবা, এই আদিকোষের মধ্যে, এটা হচ্ছে তোমার আদিকোষ, এই আদিকোষের মধ্যে আমরা যে রাইবোসোমটা দেখতে পাবো, সেই রাইবোসোমটা হচ্ছে 70S রাইবোসোম। সেই রাইবোসোমটাকে কি বলা হয়? 70S রাইবোসোম। মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট, আদিকোষে কি পাওয়া যায়? 70S রাইবোসোম পাওয়া যায়। আর প্রকৃত কোষে যে রাইবোসোমটা থাকে, সেই রাইবোসোমটাকে বলা হয় 80S রাইবোসোম। এখন 70S কি, 80S কি, ব্যাপারগুলো আমরা রাইবোসোম পড়ার সময় জানবো। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো মনে রাখবো। এখন আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে যদি আমরা ভালোভাবে আরও স্টাডি করতে চাই, তাহলে এই দুইটা কোষ নিয়ে আমরা যদি পার্থক্যটা দেখে ফেলি, একদম এদের সম্পর্কে ধারণাটা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা প্রকৃত কোষ এবং আদিকোষের মধ্যবর্তী পার্থক্যটা একটু দেখে নিই। তো এদের মধ্যে পার্থক্যটার যদি আমরা প্রথমে যদি নিউক্লিয়াস নিয়ে কথা বলি, আদিকোষের নিউক্লিয়াসটা তোমরা দেখেছ সুগঠিত নয়, তাহলে আমরা লিখব এদের নিউক্লিয়াস কি নয়? সুগঠিত নয়। এরপর হচ্ছে তুমি যদি প্রকৃত কোষের কথা বলো, তাহলে প্রকৃত কোষের নিউক্লিয়াসটা কি বলবো? সুগঠিত। তাহলে আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস কি? সুগঠিত। এখন আমি ডিএনএ নিয়ে কথা বললে, আদিকোষে তোমরা যে ডিএনএ দেখেছো, ডিএনএটা কিন্তু এরকম বৃত্তাকার ছিল, তাহলে বলবো এদের ডিএনএ হচ্ছে বৃত্তাকার। এদের ডিএনএ হচ্ছে কি? বৃত্তাকার, বৃত্তাকার, ঠিক আছে। আর এদের ডিএনএর যদি কথা বলি, প্রকৃত কোষে এদের ডিএনএটা হচ্ছে ভাইয়া এরকম সর্পিলাকার, লম্বা, তাহলে বলবো আমরা এটা বৃত্তাকার না, এটা হচ্ছে কি? সর্পিলাকার। এটা হচ্ছে কি? সর্পিলাকার ডিএনএ থাকে। এখন আসো আমরা আদিকোষের যে নিউক্লিয়াস কিন্তু ছিল না, এদের মধ্যে শুধুমাত্র ডিএনএ ছিল, তাদের ডিএনএর কখনো ক্রোমোসোম তৈরি করতে দেখিনি। তোমরা দেখবা প্রকৃত কোষের ক্ষেত্রে যে নিউক্লিয়াস থাকে, এর মধ্যে কিন্তু নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোসোম তোমরা দেখতে পাবে, কিন্তু আদিকোষের মধ্যে আমরা কোনো ক্রোমোসোম দেখতে পাই না, শুধু ডিএনএ দেখতে পাই। কেন দেখতে পাই না একটু আমরা বুঝি। মনে রাখবো ভাইয়া, ক্রোমোসোম এই ক্রোমোসোম গঠন করার জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ভাইয়া ডিএনএ, আর একটা হচ্ছে ভাইয়া হিস্টোন প্রোটিন। একটা কি প্রোটিন? হিস্টোন প্রোটিন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। তাহলে ক্রোমোসোম গঠন করার জন্য কী কী লাগে? ডিএনএ লাগে এবং হিস্টোন প্রোটিন লাগে। আদিকোষের মধ্যে মনে রাখবে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, সেজন্য আদিকোষের যে বৃত্তাকার ডিএনএ থাকে সেটা ক্রোমোসোম গঠন করতে পারে না। তাহলে কি বলবো এখানে? কি বলবো একটা বিষয়, সেটা আমি যদি লিখি এভাবে লিখবা হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন প্রোটিন থাকে না কোথায়? আদিকোষে। যেহেতু হিস্টোন প্রোটিন নেই, তাই ক্রোমোসোম গঠন করে না। ক্রোমোসোম
বা ক্রোমোসোমও তাই ক্রোমোসোমও থাকে না। ঠিক আছে, তাহলে এদের ডিএনএটা হিস্টোন প্রোটিন না থাকার কারণে ক্রোমোসোম গঠন করতে পারে না, কারণ ক্রোমোসোম গঠন করতে হলে ডিএনএর সাথে সাথে হিস্টোন প্রোটিনও লাগবে, যেটা আদি কোষের মধ্যে অনুপস্থিত থাকে। এখন প্রকৃত কোষের মধ্যে তাদের ডিএনএ তো হচ্ছে ভাইয়া, তাদের ডিএনএটা হচ্ছে ভাইয়া সর্পিল আকার, তাদের ডিএনএর সাথে তাদের কিন্তু হিস্টোন প্রোটিনও থাকে। তাহলে প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াসে আমরা কি দেখব? হিস্টোন প্রোটিন দেখব, হিস্টোন প্রোটিন থাকে। যেহেতু হিস্টোন প্রোটিন থাকে, তাহলে এদের যে সর্পিল আকার ডিএনএটা সেটা হিস্টোন প্রোটিনের সাথে মিলিত হয়ে ক্রোমোজোম গঠন করে। তাহলে আমরা বলি তাই ক্রোমোসোমও থাকে। তাহলে হিস্টোন প্রোটিন থাকলে ক্রোমোসোমও থাকে, ক্রোমোসোমও থাকে। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করে আদি কোষে কেন ক্রোমোসোম থাকে না, বলবা ক্রোমোসোম গঠন করার জন্য ডিএনএ এবং হিস্টোন প্রোটিন লাগে। আদি কোষে একটা বৃত্তাকার ডিএনএ আছে, ঠিক আছে, কিন্তু কোনো রকম হিস্টোন প্রোটিন থাকে না, তাই ক্রোমোসোম তৈরি হয় না। আর প্রকৃত কোষের মধ্যে সর্পিলাকার ডিএনএ আছে, লম্বা, তো সাথে হিস্টোন প্রোটিনও থাকে, সেজন্য প্রকৃত কোষের ডিএনএ হিস্টোন প্রোটিনের সাথে মিলিত হয়ে ক্রোমোসোম তৈরি করতে পারে। সো এই ব্যাপারটা গেল, আমরা এই ব্যাপারটা দেখলাম। আশা করি এটা আমরা বুঝতে পারছি কেন আদি কোষে ক্রোমোসোম থাকে না, প্রকৃত কোষে কেন ক্রোমোসোম থাকে। এখন আসো দ্বিতীয় যেই বিষয় নিয়ে আলোচনা করব, কোষীয় অঙ্গাণু। তোমরা আদি কোষের মধ্যে শুধুমাত্র রাইবোসোম দেখবা, রাইবোসোম থাকে, শুধু কি থাকে? রাইবোসোম, রাইবোসোম, অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। কিন্তু প্রকৃত কোষের বেলায় তোমরা দেখবা এখানে তো রাইবোসোম থাকবে, রাইবোসোম সহ, রাইবোসোম সহ অন্যান্য কোষীয় অঙ্গাণু, অন্যান্য কোষীয় অঙ্গাণু এখানে কি থাকবে? উপস্থিত থাকবে। অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। যেমন ধরো অন্যান্য কোষীয় অঙ্গাণু বলতে কি বুঝো? রাইবোসোমের সাথে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যা যা দেখো সব থাকবে, কিন্তু আদি কোষের মধ্যে শুধু রাইবোসোম থাকবে, এটা আমরা মনে রাখবো। এখন রাইবোসোমটার দিকে একটু লক্ষ্য করি। আদি কোষে যে রাইবোসোম থাকে ওই রাইবোসোমটা কে বলা হয় 70S রাইবোসোম। ঠিক আছে, 70S কি ব্যাপারটা আমরা রাইবোসোম পড়ার সময় ডিটেল স্টাডি করব, জাস্ট এখন মনে রাখি আদি কোষের রাইবোসোমকে কি বলা হয়? 70S। আর প্রকৃত কোষের রাইবোসোমকে বলা হয় 80S রাইবোসোম। আরেকটা বিষয় তোমরা মনে রাখতে পারো, এই যে 70S রাইবোসোম দেখতেছো না, এটা কিন্তু দুইটা ছোট ছোট অংশ নিয়ে গঠিত। 70S রাইবোসোমটা দুইটা ছোট ছোট কি নিয়ে গঠিত? অংশ নিয়ে গঠিত। একটাকে বলা হয়, দেখো এখান থেকে যদি তুমি 20 কমিয়ে নাও, 20 কমিয়ে নিলে এখানে কত হয়? 50S। 50 থেকে যদি আবার 20 কমাও তাহলে কত হবে? 30S। তাহলে দেখো তো আদি কোষের মধ্যে যে 70S রাইবোসোম থাকে সেটা মূলত দুইটা অংশ নিয়ে গঠিত। অংশ দুইটার নাম, একটা হচ্ছে তোমার কে বলা হয় 50S, একটা হচ্ছে 30S। ভাইয়া তোমার মনে হতে পারে 50 এবং 30 মিলে তো ভাইয়া 80 হয়, এখানে কেন 70 আছে? ভাইয়া এটা কোনো যোগ নয়। কেন এরকম হচ্ছে রাইবোসোম পড়ার সময় আমরা এই ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে ভালোভাবে জানব। এখন আসো, এই যে 80S রাইবোসোম দেখতে পাচ্ছ তোমরা, যেটা থাকে প্রকৃত কোষে, এই 80S রাইবোসোমটাও দুইটা অংশ নিয়ে গঠিত। একটাকে বলা হয় 60S। তুমি জাস্ট একটা টেকনিক অবলম্বন করবা, 80 থেকে 20 কমিয়ে দাও, এখানে যেমন 20 কমিয়ে কমিয়ে চিন্তা করেছো, 80 থেকে 20 কমাইলে কত হয়? 60। আবার 60 থেকে আবার 20 কমিয়ে দাও বা 20 কমিয়ে দাও, তাহলে কত হয়? 60 থেকে 20 কমলে 40S। তাহলে দেখো প্রথমে 80 থেকে 20 কমাবা, 60 পাবা, তারপর 60 থেকে আবার 20 কমাবা, তাহলে 40 পাবা। তাহলে 80S রাইবোসোমটা দুইটা ইউনিট, দুইটা ছোটো ছোটো ইউনিট বা দুইটা ছোটো ছোটো উপ একক নিয়ে গঠিত। একটা নাম হচ্ছে 60S, একটা হচ্ছে 40S, দুইটা মিলে কত হয়? 80S রাইবোসোম গঠিত হয়। মনে হতে পারে 60 এবং 40 মিলে তো 100, কেন 80 হচ্ছে? ব্যাপারটা রাইবোসোম নিয়ে স্টাডি করার সময় বলবো। আচ্ছা, তাহলে আসবে 70S রাইবোসোমের কয়টা একক আছে? 20 কমিয়ে দাও 50, আবার 20 কমিয়ে দাও 30, 50S 30S। 80S রাইবোসোমের কত? 20 কমিয়ে চিন্তা করতো 60S, আবার 20 কমিয়ে দাও 40S। 60 থেকে যদি 20 কমে তাহলে কত হয়? 40S হয়।
তাহলে আশা করি ATS এর কী কী সাব ইউনিট নামগুলো আমরা পারবো এবং 70S এর কী কী সাব ইউনিট নামগুলো আমরা মুখস্থ রাখতে পারবো এই টেকনিক অবলম্বন করে। তো আরও কি পার্থক্য আমরা দেখতে পারি, কোষ বিভাজন নিয়ে আমরা কথা বলতে পারি। আদি কোষে দেখো কোষ বিভাজনটা হয়, কোষ বিভাজন তো 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস, ক্লাস 9-10-এ পড়েছ। তো আদি কোষের যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনটা হচ্ছে মূলত অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। আর এখানে যেটা হয় সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হয় প্রকৃত কোষে এবং মিওসিস কোষ বিভাজনও দেখা যায়, মিওসিস কোষ বিভাজন দেখা যায়। আচ্ছা, প্রকৃত কোষে কেন মাইটোসিস মিওসিস হচ্ছে? তোমরা ক্লাস 9-10-এ পড়েছো মাইটোসিস এবং মিওসিস হওয়ার সময় ক্রোমোজোমের কথা আসে, ক্রোমোজোম বিভক্ত হওয়ার প্রয়োজন পড়ে, ক্রোমোজোম নিয়ে কথা বলো, ঠিক আছে? যেহেতু প্রকৃত কোষের মধ্যে ক্রোমোজোম থাকে সেজন্য এখানে মাইটোসিস এবং মিওসিস হয়। তোমরা তো জানো আদি কোষে কোনো ক্রোমোজোম থাকে না, কারণ আদি কোষে হিস্টোন প্রোটিন থাকে না, সেজন্য আদি কোষে মাইটোসিস মিওসিস হয় না, আদি কোষে হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন। ঠিক আছে, আমাদের বোটানি অধ্যায়ে কোষ বিভাজন নিয়ে একটা সম্পূর্ণ অধ্যায় আছে যেখানে আমরা আরও ডিটেলস স্টাডি করব। শ্বসন, তোমরা জানো শ্বসনের মাধ্যমে কি উৎপন্ন হয়? এটিপি বা শক্তি। এটার যে বিক্রিয়াগুলো, শ্বসনের বিক্রিয়াগুলো প্রধানত মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়, সেজন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলেছিলাম, অর্থাৎ কোষের শক্তিঘর। এখন শ্বসনটা তোমরা 2 ধরনের পড়েছো, একটা হচ্ছে অক্সিজেন ছাড়া শ্বসন, যেটাকে তোমরা বলেছিলে হচ্ছে অবাত শ্বসন, আরেকটা হচ্ছে অক্সিজেন সহযোগে শ্বসন, যেটাকে বলেছিল সবাত শ্বসন। ঠিক আছে, তো আদি কোষের মধ্যে হয় অবাত শ্বসন, সাধারণত অবাত শ্বসন, আর তোমার প্রকৃত কোষে হয় সবাত শ্বসন। প্রকৃত কোষে কি হয়? সবাত শ্বসন। তো আদি কোষ ও প্রকৃত কোষ নিয়ে আশা করি এই কয়েকটা পার্থক্য বেসিক হিসেবে মনে রাখলে তোমাদের আপাতত চলবে। আরও অনেক পার্থক্য আছে, আরএনএ পলিমারেজ নিয়ে, অফেরন নিয়ে, এরপর হচ্ছে তোমার অফেরন নিয়ে কথা আছে, ট্রান্সলেশন নিয়ে কয়েকটা পার্থক্য আছে, এগুলো আমরা শেষের দিকে গিয়ে যখন পড়বো তখন বলবো। আপাতত এই কয়েকটা পার্থক্য তোমরা মনে রাখবা। এরপর আমরা আদি কোষের কিছু উদাহরণ যদি আমরা জেনে নিই। দেখো আদি কোষের কিছু উদাহরণ যদি বলি, আদি কোষের উদাহরণের মধ্যে থাকবে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষী, ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে তোমার থাকে সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, যেটাকে তোমরা কি বলো? নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম কি? সায়ানোব্যাকটেরিয়াকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। দেখো, বা যেটাকে বলা হয় BGA, ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে, দেখো এখানে সায়ানো শব্দের অর্থ হচ্ছে ভাইয়া গাঢ় নীল বর্ণের। ঠিক আছে, তো সায়ানোব্যাকটেরিয়ার যে কথা, নীলাভ সবুজ শৈবাল একই কথা, যেটা হচ্ছে আদি কোষী। সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল কি? আদি কোষী। এখন আরেকটা হচ্ছে কি? মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে কি? আদি কোষী। এখন হচ্ছে মাইকোপ্লাজমা আসলে কি? তো মাইকোপ্লাজমা আসলে ব্যাকটেরিয়ার মতোই, তবে ব্যাকটেরিয়ার সাথে এটা একটা পার্থক্য আছে, এদের কোনো কোষ প্রাচীর থাকে না। মনে রাখবে, ব্যাকটেরিয়ার দেহের বাইরে কিন্তু এরকম একটা কোষ প্রাচীর থাকে, ওকে? কিন্তু ব্যাকটেরিয়াতেও থাকে, এটা তোমার সায়ানোব্যাকটেরিয়াতেও থাকে, কিন্তু কোষ প্রাচীর থাকে না কোথায়? মাইকোপ্লাজমাতে। তাহলে মাইকোপ্লাজমাতে কি নেই? কোষ প্রাচীর নেই। এটা হচ্ছে এই দুইটার সাথে পার্থক্য, প্রাচীর নেই। মাইকোপ্লাজমাতে কোনো কি নেই? কোষ প্রাচীর নেই। মাইকোপ্লাজমাকে কিন্তু আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে কি? মাইকোপ্লাজমাকে PPLO বলা হয়, PPLO। PPLO কেন বলা হয় আমরা যদি একটু দেখি, আগে PPLOর পূর্ণরূপটা দেখি। পি দিয়ে বোঝানো হয় ফ্লুরু, এটা দ্বারা বোঝানো হয় নিউমোনিয়া, আর এই এল দ্বারা বোঝানো হয় লাইক, আর ও দ্বারা বোঝানো হয় অর্গানিজম। তার মানে কী দাঁড়ালো? PPLO মানে হচ্ছে ফ্লুরোনেমোনিয়া লাইক অর্গানিজম। ভাইয়া এখানে ফ্লুরো এটা দ্বারা বোঝানো হয়েছে, ফ্লুরো দ্বারা বোঝানো হয়েছে ফ্লোরাকে। ফ্লোরা মানে হচ্ছে
ফ্লোরা কোথায় থাকে? আমাদের ফুসফুসের আবরণকে বলা হয় ফ্লোরা। ফুসফুসের আবরণকে কি বলা হয়? ফ্লোরা। এখন এটার নাম মাইকোপ্লাজমাকে কেন পিপিএলও বলা হয় বা ফ্লুরোনেমোনিয়া লাইক অর্গানিজম কেন বলা হয়? কারণ এই মাইকোপ্লাজমা প্রথম যখন আবিষ্কার করা হয়েছে, লুই পাস্তর আবিষ্কার করেছে হচ্ছে গবাদি পশুর যে ফুসফুসের আবরণ ছিল ফ্লোরায় তারা নিউমোনিয়ার সৃষ্টি করত। ঠিক আছে, নিউমোনিয়ার সৃষ্টি করত ফ্লোরা আবরণে, ফুসফুসের আবরণে। সেজন্য তাদেরকে বলা হয় কি? পিপিএলও বা ফ্লুরোনেমোনিয়া লাইক অর্গানিজম। এই মাইকোপ্লাজমা সম্পর্কে আরও একটা জিনিস তোমরা মনে রাখবা, যেটা পরীক্ষায় অনেক বেশি আসে, যে মাইকোপ্লাজমাকে কি বলা হয়? এদেরকে বলা হয় এরা সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ। অর্থাৎ পৃথিবীতে যত কোষ আছে, যত ধরনের প্রাণীর কোষ আছে, সবচেয়ে ছোট কোষ বা ক্ষুদ্র কোষ হচ্ছে মাইকোপ্লাজমা কোষ। তাহলে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ কাদের কোষ? ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমার কোষ। ঠিক আছে, মাইকোপ্লাজমা। এবং এই মাইকোপ্লাজমার কোষটা মেবি 0.1 মাইক্রোমিটারের মতো, তাহলে অনেক অনেক ছোট। ঠিক আছে, তাহলে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ কোনটা? প্রাণী জগতের সর্বাপেক্ষা বা জীব জগতের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। ওকে, তো এগুলা হচ্ছিল আমাদের আদিকোষী জীবের উদাহরণ। আর যদি প্রকৃতকোষী জীব নিয়ে বলতে চাও, প্রকৃতকোষী জীব, তাহলে কাদের কাদের প্রকৃত কোষ আছে? সকল উন্নত উদ্ভিদ প্রাণীদের কিন্তু প্রকৃত কোষ থাকে। যেমন শৈবাল, এদের কোষ হচ্ছে প্রকৃত কোষ। ছত্রাক, এদের কোষ হচ্ছে প্রকৃত কোষ। যেমন ধরো ব্রায়োফাইটা, এদের কোষও হচ্ছে কি কোষ? ব্রায়োফাইটা, এদের কোষও প্রকৃত কোষ। তারপর হচ্ছে তোমার ব্রায়োফাইটা বা মস, যেগুলোকে স্যাঁতসেঁতে দেয়ালের গায়ে বা পুরাতন ইটের গায়ে আমরা দেখি ব্রায়োফাইটা। তারপর হচ্ছে টেরিডোফাইটা, যেগুলোকে আমরা ডেকি শাক বলি। ডেকি শাক যেগুলো আছে সেগুলো মূলত টেরিডোফাইটা সদস্য। তারপর হচ্ছে তুমি বলতে পারো উদ্ভিদের মধ্যে হচ্ছে এই শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং কি নগ্নবীজী উদ্ভিদ। এরপর হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে কারা? আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে যতগুলো আমরা উন্নত আমাদের চারপাশে যত উদ্ভিদ আছে তার বেশিরভাগই হচ্ছে আবৃতবীজী। আর নগ্নবীজী উদ্ভিদের মধ্যে থাকে যেমন ধরো সাইকাসকে বলা যেতে পারে। তাহলে এগুলা হচ্ছে প্রকৃত কোষ। এছাড়াও বলতে পারো হচ্ছে সকল উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ। সকল উন্নত উদ্ভিদ ও প্রাণী কোষ হচ্ছে কি কোষ? মূলত প্রকৃত কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো আমরা মনে রাখবো। তো আমরা আরেকটা আদিকোষী মধ্যে মনে রাখবে যে আদিকোষী যারা, তারা কিন্তু তোমরা পড়েছো ক্লাস 9-10-এ যে পাঁচটা কিংডম বা জগতে ভাগ করেছে প্রাণীদেরকে। আদিকোষী প্রাণীরা কিন্তু মনেরা রাজ্যে পড়েছে, তাই না? তাহলে মনেরা রাজ্যের যে প্রাণীগুলো, ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, এরা হচ্ছে তোমার আদিকোষী। আর বাকি 4টা যে রাজ্য আছে এগুলা হচ্ছে তোমার প্রকৃত কোষী। তাহলে আমরা উদাহরণগুলো মনে রাখবো, এগুলো এমসিকিউতে আমাদের আসতে পারে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় আমরা একটু দেখি। কোষকে দেখো, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে তুমি 2 ভাগে ক্লাসিফাই করতে পারো। তাও তো কি কি? একটা হচ্ছে তোমার দেহকোষ। ভাইয়া এখানে কিন্তু বোঝাই যাচ্ছে, দেখো তো, দেহকোষ অর্থাৎ এই কোষগুলা দেহ গঠন করবে, উদ্ভিদ ও প্রাণীর দেহ গঠন করবে। একটু পর ডিটেলসে জানতেছি। দেখো, এরপর হচ্ছে জনন কোষ। এরপর হচ্ছে কি? জনন কোষ। দেখো, দেহকোষ কারা? যারা উদ্ভিদ এবং প্রাণীর দেহ গঠন করে তারাই হচ্ছে দেহকোষ। তুমি তাদেরকে উদ্ভিদের পাতার কোষ, মূলের কোষ, কাণ্ডের কোষ, মানে উদ্ভিদের যে কোনো অঙ্গ থেকে যে কোনো একটা কোষ নিলে সেটা হবে তার দেহকোষ। আমাদের বডির যে কোনো ত্বক থেকে নাও, তোমার যে কোনো যকৃৎ, তারপর হচ্ছে তোমার হৃৎপিণ্ড, তারপর যে কোনো জায়গা থেকে তুমি যদি কোষ নাও সেটা হবে কি? যে কোনো অঙ্গ থেকে কোষ নিলে সেটা হবে কি কোষ? দেহকোষ। এখন জনন কোষ কি?
জননকোষ পাওয়া যায় শুধুমাত্র ভাইয়া জনন অঙ্গের ভিতরে। এগুলো তোমরা অবশ্যই নাম জানো, শুক্রাণু এবং ডিম্বাণু। এদেরকে কেন জননকোষ বলা হচ্ছে? কারণ তোমরা জানো একটা শুক্রাণু যখন একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন যেই জিনিসটা তৈরি করে সেই কোষটাকে তোমরা বলো জাইগোট। এখন এই জাইগোট থেকে একটা পূর্ণাঙ্গ জীব তোমরা পাও। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু যেহেতু মিলিত হলে আমরা নতুন জীবের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ প্রজননে তারা অংশগ্রহণ করতেছে শুক্রাণু ডিম্বাণুগুলা, সেই জন্য শুক্রাণু ডিম্বাণুকে আমরা বলি কি জননকোষ। তাহলে আমরা জননকোষ কাকে বলতে পারি? যেই কোষ তোমার যৌন জননে অংশগ্রহণ করে, যৌন জননে কি করে অংশগ্রহণ করে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার জননকোষ। তাকে আমরা বলতে পারি কি কোষ? জননকোষ। ওকে, আচ্ছা, তাকে আমরা বলতে পারি জননকোষ। ওকে, এখন এরপর দেখো জননকোষ এবং দেহকোষ কি? যে কোষগুলা কি, যে কোষ দেহ গঠনে অংশগ্রহণ করে তাকে আমরা দেহকোষ বলবো। তো দেহকোষের কে আমরা কোথায় পাবো? এদেরকে পাতার কোষ, মূলের কোষ, ত্বকের কোষ, যে কোনো অঙ্গের কোষগুলাকে আমরা বলবো দেহকোষ। তো দেহকোষের ব্যাপারে আমরা কয়েকটা বিষয় জানবো। সেগুলোর মধ্যে হচ্ছে দেহকোষ হচ্ছে তোমার সাধারণত দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড কোষ, ঠিক আছে, 2n সেল। এবং দেহকোষ হচ্ছে দেহের বিভিন্ন কি অঙ্গের কোষ, দেহের বিভিন্ন কিসের কোষ? অঙ্গের কোষ। তো এদের এক্সাম্পল যদি আমি দিই, তুমি বলতে পারো পাতার কোষ উদ্ভিদের, তুমি বলতে পারো আমাদের ধরো ত্বকের কোষ, উদ্ভিদের মূলের কোষ, বা বলতে পারো মানুষের ক্ষেত্রে বলতে পারো নিউরন কোষ। এগুলো সবগুলা যে কোনো অঙ্গের কোষ নিবা সেটাই হচ্ছে কি কোষ? দেহকোষ, নিউরন। তাহলে দেখো দেহকোষের কিন্তু আরেকটা ইংরেজিতে কি বলে দেহকে? সোমাটিক কোষ। সোমা শব্দের অর্থ ভাইয়া দেহ বা বস্তু, সেজন্য দেহকোষকে বলা হয় সোমাটিক সেল। ওকে, আর জননকোষকে বলা হয়, আচ্ছা জননকোষের ব্যাপারে যদি আমরা কয়েকটা বিষয় একটু জেনে নিই। প্রথম কথা হচ্ছে জননকোষ হচ্ছে সর্বদা হ্যাপ্লয়েড হবে। সর্বদা কি? হ্যাপ্লয়েড বা এন। জননকোষ হচ্ছে কি হ্যাপ্লয়েড। আর ভাইয়া দেহকোষটা কি হবে? দেহকোষটা সবসময় দেখো ডিপ্লয়েড। এটাকে 2n বা এটাকে কি বলবো? ডিপ্লয়েড। ওকে, এরপর দেখো জননকোষ হচ্ছে দুই ধরনের। এক ধরনের একটাকে বলা হয় তোমার পুঞ্জনন কোষ, যেটাকে তোমরা বলো শুক্রাণু। শুক্রাণুকে বলা হয় পুঞ্জনন কোষ, এটা মনে রাখিও, শুক্রাণু। আর একটা হচ্ছে তোমার স্ত্রী জনন কোষ, যেটাকে বলা হয় ডিম্বাণু। তাহলে কত ধরনের জনন কোষ আছে? শুক্রাণু এবং ডিম্বাণু। তোমরা সবাই জানো শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে কি হ্যাপ্লয়েড কোষ। আর এগুলা কোথায় থাকে? দেখো এগুলা কিভাবে উৎপন্ন হয় আমরা এটা একটু যদি জানি, সেটা হচ্ছে কি জনন কোষ উৎপন্ন হয় জনন মাতৃকোষ থেকে। জনন মাতৃকোষ থেকে, এটা থেকে এই জনন মাতৃকোষ হচ্ছে ভাই একটা মনে রাখবে, এটা হচ্ছে 2n সেল অর্থাৎ ডিপ্লয়েড সেল। তো এটার মধ্যে যখন মিউসিস হয়, কি হয়? মিউসিস হয় তখন জনন মাতৃকোষ থেকে তৈরি হয় হ্যাপ্লয়েড জনন কোষ। কি কোষ? হ্যাপ্লয়েড জনন কোষ। তাহলে জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। এটা কোত্থেকে তৈরি হবে? জনন মাতৃকোষ থেকে। এটা খুব বেশি এমসিকিউতে দেয়, বলে যে তোমার জনন কোষ কোত্থেকে সৃষ্টি হয়? বলবা হচ্ছে জনন কোষ সৃষ্টি হয় জনন কোষের মা থেকে, অর্থাৎ জনন মাতৃকোষ থেকে। জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে ভাইয়া কি হ্যাপ্লয়েড। আচ্ছা, শুক্রাণুকে কি বলা হয় বলেছিলাম? এটাকে বলা হয় তোমার পুঞ্জনন কোষ বা মেল গ্যামেট। আর এটাকে বলা হয় ডিম্বাণুকে বলা হয় স্ত্রী জনন কোষ বা ফিমেল গ্যামেট। তোমাদেরকে বলে রাখি এই জনন কোষের ইংরেজিতে বলা হয় হচ্ছে গ্যামেট। জনন কোষকে ইংরেজিতে কি বলা হয়? গ্যামেট। আশা করি দেহকোষ এবং জনন কোষ নিয়ে ব্যাপারগুলো তোমাদের বোঝা এসেছে বা বুঝতে পেরেছ। এর পরবর্তী আমরা অন্য যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেহ গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ। এখন দেখো
কোষকে কিন্তু দুই জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে উদ্ভিদ দেহে পাওয়া যায়, একটা হচ্ছে কোথায় পাওয়া যায়, উদ্ভিদ দেহে পাওয়া যায়, তখন আমরা বলবো উদ্ভিদ কোষ। একটা পাওয়া যায় ভাইয়া প্রাণী দেহে, তখন আমরা তাকে বলবো প্রাণী কোষ। তাহলে দুই ধরনের দেহ গঠন করে যে সকল কোষ উদ্ভিদ দেহে পাওয়া যাবে তাদেরকে আমরা বলবো উদ্ভিদ কোষ, আর যে কোষ প্রাণী দেহে থাকবে তাকে বলবো আমরা প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ সম্পর্কে যদি তুমি ভালোভাবে স্টাডি করতে চাও, সবচেয়ে ভালো হয় তাদের মধ্যে পার্থক্যটা দেখে নেওয়া। তাদের মধ্যে পার্থক্য দেখলে তাদের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে কি কোথায় কোথায় পার্থক্য আছে ব্যাপারগুলো একসাথে শেখা হয়ে যায়। আসো তাহলে তাদের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নিই। তো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা যদি আমরা দেখি, প্রথমত যে পার্থক্যটা এখানে চলে আসে সেটা হচ্ছে কোষ প্রাচীর নিয়ে কথা, ঠিক আছে। এটা উদ্ভিদ কোষ প্রাণী কোষের বেসিক একটা পার্থক্য। মনে রাখবে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর আছে আর প্রাণী কোষের মধ্যে তোমার কোষ প্রাচীর থাকে না, এটা মনে রাখবে। তা হচ্ছে প্লাস্টিড, তোমরা জানো প্লাস্টিডের মধ্যে তিন ধরনের থাকে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই যে প্লাস্টিড কিন্তু উদ্ভিদে থাকে, যেমন ধরো ক্লোরোপ্লাস্ট, এটা একটা প্লাস্টিক যেটা উদ্ভিদ যার মাধ্যমে খাদ্য উৎপাদন করে, তাহলে উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিক থাকে। তোমরা প্রাণী কোষের মধ্যে কখনো প্লাস্টিক দেখবে না, তাহলে বলবা উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে, প্রাণী কোষে কোনো কি নেই, প্লাস্টিক নেই। এরপর সেন্ট্রিওল, এই সেন্ট্রিওল কোষীয় অঙ্গাণুটা উদ্ভিদ কোষের মধ্যে থাকবে না, এটা থাকবে হচ্ছে তোমার প্রাণী কোষে। তাহলে প্রাণী কোষে কি থাকবে, সেন্ট্রিওল থাকবে। কোষ গহ্বর, তুমি দেখবা উদ্ভিদ কোষের ভিতরে তোমার উদ্ভিদ কোষের ভিতরে দেখা যায় বড় বড় কোষ গহ্বর। উদ্ভিদ কোষের মধ্যে বড় কোষ গহ্বর থাকার কারণে তোমরা দেখো হচ্ছে উদ্ভিদ কোষের যে নিউক্লিয়াস এটা এক পাশে সরে যায়। তাহলে উদ্ভিদ কোষে কি আছে, বড় কোষ গহ্বর থাকে, আর প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। যদি থাকে, থাকলেও আমি লিখে দিচ্ছি এখানে দেখো, থাকলেও ছোট কোষ গহ্বর এখানে থাকবে, ঠিক আছে। আর উদ্ভিদ কোষে যে কোষ গহ্বর থাকে এটা হচ্ছে কি বড়, উদ্ভিদ কোষে থাকবে এবং বড় কোষ গহ্বর থাকবে। মাইক্রোভিলাই কি দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় তার যে প্লাজমা মেমব্রেনটা, এরকম প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে কিছু এরকম আঙ্গুলের মতো কিছু গঠন তৈরি করে। এই যে আঙ্গুলের মতো গঠনগুলো দেখতেছো এগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইটা কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে থাকে না, ঠিক আছে। আর প্রাণী কোষের মধ্যে এই মাইক্রোভিলাইটা দেখা যায়, ঠিক আছে। মাইক্রোভিলাই হচ্ছে প্লাজমা মেমব্রেন ভাঁজ হয়ে যে আঙ্গুলের মতো অভিক্ষেপগুলো তৈরি করতেছে, এগুলোকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। সাধারণত প্রাণী কোষের যে সমস্ত কোষগুলো শোষণের সাথে জড়িত, যেমন ধরো আমাদের ক্ষুদ্রান্তের কোষ যেগুলো খাদ্য শোষণ করে, ওই কোষগুলোর মধ্যে সাধারণত যে কোষগুলো শোষণের সাথে জড়িত তাদের মধ্যে মাইক্রোভিলাই দেখা যায় প্রাণী কোষে। এরপর হচ্ছে সঞ্চিত খাদ্য। উদ্ভিদ তোমরা জানো সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে কি, শ্বেতসার, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে বলা হয় স্টার্চ। স্টার্চ বা শ্বেতসার কি, গ্লুকোজের পলিমার। ধরো অসংখ্য গ্লুকোজের অণু, অসংখ্য কিসের অণু, গ্লুকোজের অণু, অসংখ্য কিসের অণু, গ্লুকোজের অণু, এরকম একটার সাথে একটা যুক্ত হয়ে তোমার মূলত শ্বেতসার বা স্টার্চটা কি করে গঠন করে। এরপর প্রাণীকোষের যে সঞ্চিত খাদ্য, প্রাণীকোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। প্রাণীকোষের সঞ্চিত খাদ্য কি, গ্লাইকোজেন। দেখো গ্লাইকোজেন কি জিনিস এটা যদি আমরা একটু দেখি, দেখো আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, ঠিক আছে, আমাদের যে শরীরের মধ্যে যে গ্লুকোজ যেগুলো আমাদের শরীর ব্যবহার করে, তার অতিরিক্ত গ্লুকোজগুলা রক্ত থেকে, অতিরিক্ত গ্লুকোজগুলা এরকম একে অপরের সাথে তারা কি তৈরি করে, বন্ধন তৈরি করার মাধ্যমে একটা বিশাল যৌগ তৈরি করে গ্লুকোজের। তো গ্লুকোজের এই বিশাল অণুকে বলা হয় গ্লাইকোজেন। এই গ্লাইকোজেনটা আমাদের লিভার অর্থাৎ যকৃতে অর্থাৎ কলিজার মধ্যে কি থাকে, জমা থাকে। তাহলে গ্লাইকোজেন হচ্ছে আমাদের সঞ্চিত খাদ্য। গ্লাইকোজেন কি, একটা গ্লুকোজের চেন। আমাদের শরীরে যে আমরা খাবার খাওয়ার পর যে গ্লুকোজগুলো শক্তিতে রূপান্তরিত হয় সেগুলো ছাড়া অতিরিক্ত গ্লুকোজগুলো এইভাবে একে অপরের সাথে বন্ধন গঠন করে গ্লাইকোজেনের রূপ নেয় এবং গ্লাইকোজেনটা আমাদের যকৃৎ বা লিভারে সঞ্চিত থাকে। এছাড়াও চর্বি, গ্লাইকোজেন ও চর্বি হচ্ছে কি অতিরিক্ত খাদ্যগুলো আমাদের শরীরের মধ্যে ফ্যাট বা চর্বি হিসেবে জমা থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি প্রাণী কোষের মধ্যে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এবং কি চর্বি, আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ। তাহলে দেখো এই যে পার্থক্যগুলো এগুলো তুমি পড়ে ফেললে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সম্পর্কে তুমি প্রত্যেকটার সম্পর্কে আলাদা আলাদাভাবে জানতে পারবে এবং পার্থক্য করতে বললে তুমি পার্থক্য লিখতে পারবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের ক্ষয়ের প্রশ্নের মধ্যে দিতে পারে এবং এখান থেকে এমসিকিউ আসতে পারে। সো এটা পড়ে নিবা তোমরা। এরপর আমরা ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা যায় সেগুলো একটু দেখব। সাধারণত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে তুমি কোষকে দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ
একটা হচ্ছে তোমার ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ। তো আসলে হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ বলতে আমরা কি বুঝি ব্যাপারগুলো আমরা একটু জেনে নিই এখান থেকে। দেখো, যদি একটা কোষের মধ্যে একই রকমের ক্রোমোজোম দুইটা করে করে আছে, ধরো আমি এখানে দেখিয়েছি এটা হচ্ছে একটা ডিপ্লয়েড কোষ বা 2n সেল। এই কোষের মধ্যে দেখো, এই কোষের যে নিউক্লিয়াস, এখানে যে সবুজ বর্ণের যে ক্রোমোজোমটা আছে এটার মতো হুবহু আরেকটা ক্রোমোজোম আমি এখানে এঁকেছি। মানে একটা ক্রোমোজোমের কয়টা কপি হুবহু? দুইটা। এখানে যে তোমার হলুদ বর্ণের যে ক্রোমোজোমটা আমি এঁকেছি এর মতো হুবহু আরেকটা ক্রোমোজোম এখানে আছে। মানে একই রকম ক্রোমোজোম, এটা যেরকম বৈশিষ্ট্য, এটা যেরকম জিন ধারণ করবে, এটার মতো হুবহু আরেকটা ক্রোমোজোম আছে। তো এই সাদা ক্রোমোজোমটার মতো বা এখানে যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যধারী ক্রোমোজোম আরও একটা আছে। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম কয়টা করে করে আছে? দুইটা করে করে আছে, জোড়ায় জোড়ায় আছে। তাহলে ডিপ্লয়েড জীবের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোম থাকবে জোড়ায় জোড়ায়, ঠিক আছে? একই রকম ক্রোমোজোম থাকবে কয়টা করে করে? দুইটা করে করে। আর হ্যাপ্লয়েড কোষ বা যেটাকে তোমার অ্যান বলা হয়, তো এই হ্যাপ্লয়েড কোষের মধ্যে আমরা দেখব হচ্ছে তাদের, দেখো এই যে ক্রোমোজোমটা সবুজ কালার দিয়ে আমি ড্র করেছি, এটার মতো আর কোনো ক্রোমোজোম এখানে আছে? মানে এটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে এরকম ক্রোমোজোম আর এখানে নেই। মানে একটাই কপি আছে। এর আছে একটা কপি, আর কোনো কপি নেই। এই যে সাদা বর্ণ দিয়ে আঁকলাম এটারও আছে একটা কপি, আর কোনো কপি নেই। তার মানে প্রত্যেকটা ক্রোমোজোম হচ্ছে কয়টা করে করে? একটা করে করে। তাহলে তখন বলবো তাকে হ্যাপ্লয়েড কোষ। আবার দেখো, ডিপ্লয়েড কোষে বলা হয় 2 সেট ক্রোমোজোম আছে, 2 সেট ক্রোমোজোম। এটার অর্থ কী? আবার হ্যাপ্লয়েড কোষে বলা হয় 1 সেট ক্রোমোজোম থাকে। যে সকল জীবে 2 সেট ক্রোমোজোম থাকে, যে সকল কোষে, তাদেরকে বলে আমরা ডিপ্লয়েড কোষ। আর যে সকল কোষে 1 সেট ক্রোমোজোম থাকে তাদেরকে আমরা হ্যাপ্লয়েড কোষ বলে। এখন এই 1 সেট বা 2 সেট বলতে আমরা কী বুঝি? দেখো, তুমি যদি একই রকম ক্রোমোজোম একটা একটা নাও, ধরো এটা নিশ্চয় একটা, এখান থেকে এই হলুদটা নিশ্চয় একটা, এটা নিশ্চয় একটা, তাহলে একটা একটা করে নিলে, ধরো আমি এখান থেকে একটা সবুজ নিলাম, এখান থেকে একটা হলুদ নিলাম ক্রোমোজোম এরকম একটা, আর এখান থেকে একটা সাদা বর্ণের আমরা ক্রোমোজোম নিই, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম নিছি একটা একটা। তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম একই রকম ক্রোমোজোম থেকে একটা একটা নিয়ে হবে কয় সেট? 1 সেট। তাহলে এখানে আছে কয় সেট? 1 সেট। তাহলে একটা একটা নিয়ে হচ্ছে 1 সেট, তাহলে এখানে আছে 1 সেট। আবার আরও একটা যদি নাও তাহলে কয়টা হয়? আরও 1 সেট হয়। তাহলে এখানে টোটাল কয় সেট আছে? 2 সেট। আর এখানে দেখো তো, একই রকম ক্রোমোজোম একটা নিলাম, একটা, এখান থেকে একটা, তাহলে এখানে আছে টোটাল কয় সেট? 1 সেট। যদি একই রকম ক্রোমোজোম তিনটা তিনটা থাকতো তাহলে হয়তো কীরকম, ধরো এটা আরও একটা আছে, এই হলুদ যেটা আছে সেটা ধরো আরও একটা আছে, সাদা যেটা আছে সেটা ধরো আরও একটা আছে, তাহলে এখানে প্রত্যেকটা ক্রোমোজোম তিনটা তিনটা করে আছে। তাহলে এখান থেকে একটা একটা করে নিয়ে হচ্ছে 1 সেট। তাহলে এখানে কয় সেট পাবো আমরা? 3 সেট পাবো না? 3 সেট পাবো। যদি 3 সেট ক্রোমোজোম থাকে তখন আমরা বলি তাকে 3n। এভাবে যদি একই রকম ক্রোমোজোম এটা 4টা থাকে, এটা 4টা, এটা 4টা, তাহলে 4 সেট পাবো। 4 সেট হলে আমরা বলি 4n, ঠিক আছে? তাহলে সাধারণত এমনি হচ্ছে ক্রোমোজোমের ভিত্তিতে তুমি দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, একটা হচ্ছে কি হ্যাপ্লয়েড বা n, একটা হচ্ছে কি ডিপ্লয়েড বা কত? 2n, ঠিক আছে? হ্যাপ্লয়েড হলে তখন আমরা বলি যে সকল কোষে 1 সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলে আমরা হ্যাপ্লয়েড কোষ। আর যে সকল কোষের মধ্যে 2 সেট ক্রোমোজোম থাকে, এখানে আমরা এটা মুছে দিই, 2 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে করে থাকে, তখন আমরা তাকে বলি ডিপ্লয়েড কোষ, ঠিক আছে? আর এরকম ডিপ্লয়েডের চাইতেও বেশি হতে পারে, 3n, 4n, 5n। বেশি হলে তখন আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বলি না, তখন তাদেরকে বলি আমরা পলিপ্লয়েডি। তখন তাদেরকে কী বলি? পলিপ্লয়েডি। তাহলে খেয়াল করো, তাহলে ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে সাধারণত কোষকে আমরা দুই ভাগে ভাগ করলাম, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। যে সকল কোষে 1 সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ একই রকম ক্রোমোজোম একটা একটা করে, তখন বলবো হ্যাপ্লয়েড কোষ। আর যাদের ক্ষেত্রে প্রত্যেকটা একই রকম ক্রোমোজোম দুইটা করে করে থাকে, অর্থাৎ 2 সেট থাকে, তখন বলবো আমরা তাকে ডিপ্লয়েড কোষ। আশা করি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পড়াবো হচ্ছে কোষ প্রাচীর, উদ্ভিদ কোষ প্রাচীরের গঠন। দেখো, উদ্ভিদ কোষ প্রাচীর বলতে আসলে আমরা কি বুঝি? তুমি যদি একটা উদ্ভিদ কোষের দিকে লক্ষ্য করো, এখানে যে ভেতরে প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম সহ এই ভিতরের সমুদয় অংশটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। এবং এই প্রোটোপ্লাস্টের বাইরে যদি তুমি লক্ষ্য করো, একটা সীমানা প্রাচীর তুমি দেখবা, ওই সীমানা প্রাচীরটা বাইরের, এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদের কি প্রাচীর? কোষ প্রাচীর। তাহলে এই কোষ প্রাচীরকে তোমার বলা হয় কি ইংরেজিতে? সেল ওয়াল।
তাহলে সেল ওয়াল কাকে বলে, যদি এই সংজ্ঞা আমাদের দিতে বলে তাহলে আমরা এই বিষয়টা এভাবে লিখতে পারি, উদ্ভিদ কোষের প্রোটোপ্লাস্টের বাইরে, অর্থাৎ ভেতরের সমুদ্র অংশটাকে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট, এর বাইরে সছিদ্র, তার মানে কোষ প্রাচীরে কিছু ছিদ্র আমরা দেখতে পাবো, পুরু, এটা পুরুত্ব বেশি, শক্ত এবং জড় প্রাচীর থাকে, ঠিক আছে। এবং এই জড় প্রাচীরটাকে বলা হচ্ছে কি প্রাচীর? কোষ প্রাচীর। তো তোমরা অনেকে জানো আসলে কোষ প্রাচীর কে আবিষ্কার করেছে। কোষ প্রাচীর আবিষ্কার করেছে বিজ্ঞানী রবার্ট হুক, ওনার কথা মনে রাখবা, রবার্ট হুক। উনি কিন্তু সর্বপ্রথম মৃত কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেছে, যেই পর্যবেক্ষণের পর উনি কিন্তু সেল নামকরণ করেছে। ওনাকে কিন্তু কোষের আবিষ্কারকও বলা হয়, তোমরা জানো ব্যাপারটা। তো উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? উদ্ভিদ কোষের, এটা আমাদের জানা রাখতে হবে, কোষের কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কি কোষ প্রাচীর, এটা গঠিত হয় কি দ্বারা? সেলুলোজ দ্বারা। খুব ইম্পর্ট্যান্ট কথা, এটা কিন্তু আসতে পারে। প্রধান উপাদান কি? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? সেলুলোজ। এখন ভাইয়া সেলুলোসের সাথে আরও অন্যান্য উপাদানও থাকে, তবে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কি? সেলুলোজ। এখন এই সেলুলোজ জিনিসটা কি? দেখো, সেলুলোজ হচ্ছে মূলত গ্লুকোজের একটা পলিমার। সেলুলোজ হচ্ছে কি? গ্লুকোজের পলিমার। কার পলিমার? বিটা গ্লুকোজের পলিমার। এটা কি জিনিস আমি দেখাচ্ছি, বিটা গ্লুকোজের পলিমার। দেখো, ধরো এ একটা গ্লুকোজ অণু, এগুলো এক একটা হচ্ছে গ্লুকোজের অণু বা বিটা গ্লুকোজের অণু। এই গ্লুকোজের অণুগুলা যখন একে অপরের সাথে এরকম বন্ড দিয়ে যুক্ত থাকবে, তখন এই যে গ্লুকোজের একটা যে লম্বা একটা চেইন তৈরি করবে, বিশাল একটা চেইন তৈরি করবে, এই গ্লুকোজের এই বিশাল চেইনটাকে বলা হয় কি? সেলুলোজ। তাহলে সেলুলোজ কার পলিমার? এরকম এক একটাই যে গ্লুকোজ, এই গ্লুকোজ, অসংখ্য বিটা গ্লুকোজ যখন একসাথে যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করে, তখন গ্লুকোজের সেই পলিমারকে আমরা কি বলবো? সেলুলোজ বলবো। তাহলে সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে কি? বিটা গ্লুকোজের পলিমার, ঠিক আছে। সেলুলোজ কি? বিটা গ্লুকোজের পলিমার। আমরা এদেরকে জেনে রাখবো। দেখো, উদ্ভিদ ছাড়াও আরও অনেক জীবের মধ্যে তোমার কোষ প্রাচীর তোমরা দেখতে পাবা। কাদের মধ্যে দেখতে পাবো আমরা? দেখো, আমরা কোষ প্রাচীর লক্ষ্য করব হচ্ছে ব্যাকটেরিয়াতে। দেখো, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর আমরা দেখব। এখন এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ব্যাকটেরিয়ার কি? কোষ প্রাচীর। এখন এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানটা কি আমাদেরকে মনে রাখতে হবে, এমসিকিউতে আমাদের দিতে পারে। পেপটিডোগ্লাইকেন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? পেপটিডোগ্লাইকেন। পেপটিডোগ্লাইকেন হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের কি উপাদান? প্রধান উপাদান। এরপর হচ্ছে আরও আছে তোমার ছত্রাকের কোষ প্রাচীর, এটা আসতে পারে। ছত্রাকেও কোষ প্রাচীর, ছত্রাকের কোষেও কি থাকে? কোষ প্রাচীর থাকে। তাহলে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কোষ প্রাচীরের মধ্যে কোনটা থাকে? কাইটিন। কি থাকে? কাইটিন। কি থাকে? কোন রাসায়নিক পদার্থ থাকে? কাইটিন থাকে। এগুলো আমরা একটু মনে রাখবো। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে পেপটিডোগ্লাইকেন, আর ছত্রাকের কোষ প্রাচীরে কি থাকে? সেলুলোজ। আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে শৈবালের কোষ প্রাচীর। শৈবালের কোষ প্রাচীর। শৈবালের কি প্রাচীর? কোষ প্রাচীর। দেখো, উদ্ভিদ কোষের মতো শৈবালের কোষেও কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। উপাদান হচ্ছে কি? সেলুলোজ। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আমরা জানি উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকবে, এবং যেটা সেলুলোজ নির্মিত। সেলুলোজ কি? অসংখ্য গ্লুকোজের অণু যখন একসাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো সেলুলোজ। এখন এছাড়াও উদ্ভিদ কোষ ছাড়াও আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়ার মধ্যে কোষ প্রাচীর আমরা লক্ষ্য করব, যেটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীরে আমরা দেখব যেটা হচ্ছে কাইটিন নামক রাসায়নিক পদার্থ দ্বারা গঠিত। আমরা কোষ রসায়ন অধ্যায় পড়লে এগুলো সম্পর্কে, এই রাসায়নিক পদার্থ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো শৈবালের কোষ প্রাচীর গঠিত হচ্ছে কি দিয়ে? উদ্ভিদ কোষ প্রাচীরের মতো সেলুলোজ দিয়ে। এখন আসো, কোষ প্রাচীর থাকে না কোথায়, এটা আমরা একটু জেনে নিই। কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর থাকে না। কোথায় কোথায় কোষ প্রাচীর থাকে না, এই বিষয়টা আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে প্রাণী কোষে। প্রাণী কোষের মধ্যে কোনো কোষ প্রাচীর দেখবে না। তারপর হচ্ছে জনন কোষ, শুক্রাণু ডিম্বাণু, এটা হোক উদ্ভিদ হোক প্রাণী হোক, উদ্ভিদ কোষের মধ্যে যে শুক্রাণু ডিম্বাণু অর্থাৎ জনন কোষের মধ্যেও কি থাকবে না? জনন কোষের মধ্যেও কোষ প্রাচীর থাকবে না। এরপর হচ্ছে শৈবালের মধ্যে এক প্রকার কোষ পাওয়া যায়, যে কোষের মাধ্যমে সে বংশবৃদ্ধি করতে পারে, যে কোষকে বলা হয় চলরেণু।
বা জুস্পুর, এই শৈবালের এই চলরেণু বা জুস্পুর, যেটা একটা কোষ এবং যেটার একটা কি আছে, প্লাজেলা আছে। প্লাজেলা থাকার কারণে সে চলাচল করতে পারে এই কোষটা, সেজন্য এই কোষটাকে বলা হচ্ছে চলরেণু। এই শৈবালের মধ্যে প্রাপ্ত এই চলরেণু কি করতে পারে, চলরেণুর মধ্যেও কি থাকে না, কোষপ্রাচীর থাকে না। এটা মূলত কি করে, এটা বংশবৃদ্ধি করে। ঠিক আছে, তাহলে এই যে এই কোষগুলোর মধ্যে আমরা কি দেখব না, কোনো কোষপ্রাচীর আমরা দেখব না। এখন আমাদের যে বিষয়টা পড়তে হবে, আমাদের উদ্ভিদ কোষপ্রাচীরের গঠন পড়তে হবে। তো উদ্ভিদ কোষপ্রাচীরের গঠন পড়তে গেলে আমাদের উদ্ভিদ কোষপ্রাচীরের প্রথমে ভৌত গঠনটা দেখে নিতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই উদ্ভিদ কোষপ্রাচীরের গঠন। কোষ প্রাচীরের কি, প্রাচীরের গঠন। এখন এই গঠনটা কোন ধরনের গঠন আমরা দেখব, এটা এখানে দেখব হচ্ছে আমরা ভৌত গঠন। কোন ধরনের গঠন দেখব, আমরা দেখব হচ্ছে কি ভৌত গঠন। এখন দেখে নাও একটা বিষয়, তোমরা সবাই জানো একটা কোষ যখন বিভাজন হয়, কোষ বিভাজন হয়, কোষ বিভাজনের প্রথমে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হয়। তো একটা নিউক্লিয়াস থেকে কয়টা নিউক্লিয়াস তৈরি হয়, দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। যে নিউক্লিয়াসের বিভাজনটাকে তোমরা বলেছিলে কি, ক্যারিওকাইনেসিস। তাহলে প্রথম যখন একটা কোষ বিভাজন হয় তখন নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, যেটাকে তোমরা বলেছিলে ক্যারিওকাইনেসিস। এরপর কিন্তু ক্যারিওকাইনেসিস হওয়ার পর এরপর এই দুই কোষের মধ্যবর্তী এই জায়গাতে তোমার কি তৈরি হয়, কোষপ্রাচীর তৈরি হয়। ঠিক আছে, কোষপ্রাচীর তৈরি হয়। এখন এই কোষপ্রাচীরটা কিভাবে গঠিত হচ্ছে আমরা যদি ব্যাপারটা একটু ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা উদ্ভিদ কোষপ্রাচীরের ভৌত গঠন এবং অর্থাৎ উদ্ভিদ কোষপ্রাচীর কোন কোন অংশ নিয়ে কিভাবে গঠিত হয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো। চলো আমরা একটু দেখে নিই ব্যাপারটা কিভাবে উদ্ভিদ কোষপ্রাচীর আসলে কি হচ্ছে, গঠিত হচ্ছে। প্রথমে কি হয়, ধরো দুটা কোষ বিভাজনের পর, এটা হচ্ছে ধরো একটা কোষের নিউক্লিয়াস, এটা হচ্ছে ধরো আরেকটা কোষের নিউক্লিয়াস। তো দুইটা কোষ যখন বিভাজিত হয়, এইখানে কোষের এই জায়গায় যে নিউক্লিয়াসের কাছাকাছি যে গোলজি বডি থাকে, তোমরা জানো একটা কোষীয় অঙ্গাণু থাকে গোলজি বডি, এই কোষের মধ্যেও ধরো গোলজি বডি আছে। এই গোলজি বডি থেকে কিছু বেসিকল বের হয়, কিছু কি বের হয়, এরকম ছোটো 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 বেসিকল বের হয়। এই বেসিকলগুলা মধ্যে তোমার কি থাকে, এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে, যে রাসায়নিক পদার্থের নাম হচ্ছে পেকটিন। সো এই বেসিকলগুলোকে বলা হয় কি, পেকটিন জাতীয় বেসিকল। এই বেসিকলগুলোকে কি বলা হয়, পেকটিন জাতীয় ভেসিকল। তো প্রথম দিকে কি হয়, প্রথম দিকে এই পেকটিন জাতীয় ভেসিকলগুলা মাছ বরাবর এসে তোমার জমা হতে থাকে এবং সাথে কিছু প্রোটিনের তন্তু, সাথে কিছু কি তন্তু, এরকম প্রোটিনের কিছু তন্তু এখানে এসে তোমার জড়ো হয়। তাহলে কি কি জমা হয় প্রথম দিকে, যদি আমরা একটু দেখি, প্রথম দিকে জমা হচ্ছে কিছু প্রোটিনের তন্তু। প্রোটিনের তন্তুগুলোকে বলা হচ্ছে তোমার, প্রোটিনের তন্তুগুলোকে বলা হচ্ছে প্রাগমোপ্লাস্ট। প্রথম দিকে তাহলে কি কি পাচ্ছি আমরা, প্রাগমোপ্লাস্ট, এবং সাথে কি পাচ্ছি, গোলজি বডি থেকে কি আসতেছে, গোলজি বডি থেকে আসতেছে পেকটিন জাতীয় ভেসিকল, পেকটিন জাতীয় ভেসিকল, পেকটিন জাতীয় ভেসিকল। এই দুইটা জিনিস প্রথমে কোষপ্রাচীর তৈরির প্রথমে মাঝ বরাবর এসে কি হয়, জড়ো হয়। এবং এই দুইটা প্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল, এই দুইটা বস্তু মিলিত হয়ে কি তৈরি করে, দুইটার মাঝে একটা মধ্যপর্দা নামক একটা অংশ তৈরি করে, মধ্যপর্দা সৃষ্টি করে। তাহলে কে কে জমা হয়, গোলজি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল এবং কিছু প্রোটিনের তন্তু, যেগুলোকে বলা হচ্ছে প্রাগমোপ্লাস্ট। এরা জমা হয়ে কি করে, মাঝ বরাবর তোমার এই যে কোষের একদম কি বরাবর, ধরো এই যে মাঝ বরাবর কি তৈরি হয়, একটা মাঝ বরাবর একটা তোমার পর্দা তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে কি, মধ্যপর্দা। যেটাকে কি বলা হচ্ছে, মধ্যপর্দা। এই মধ্যপর্দা, এই মধ্যপর্দাটা তৈরি করে কে কে, প্রাগমোপ্লাস্ট এবং কি, পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে আশা করি মধ্যপর্দা কিভাবে তৈরি হয় এটা বুঝতে পারছো। এই মধ্যপর্দার উপর এরপর ধরো এই মধ্যপর্দার উপর এই কোষ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়, বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়, জমা হয়ে হয়ে এই মধ্যপর্দার উপর একটা স্তর তৈরি হয়। কার উপর, মধ্যপর্দার উপর একটা স্তর তৈরি হয়, এই মধ্যপর্দার উপর একটা স্তর তৈরি হয়। তো মধ্যপর্দার উপর যে স্তরটা তৈরি হবে সেই স্তরটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে তোমার প্রাথমিক পর্দা। কি বলা হয়, প্রাথমিক কোষ প্রাচীর বলা হয়, প্রাথমিক কোষ প্রাচীর। ঠিক আছে, মধ্যপর্দার উপর এটা তৈরি হয়। ওকে, এরপর ঠিক সেম এই কোষ থেকেও বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হবে, যেহেতু দুইটা কোষের মাঝে এটা তৈরি হচ্ছে। তো রাসায়নিক পদার্থ তৈরি হয়ে হয়ে এই দিকের মধ্যপর্দাটার উপরেও কি তৈরি হবে, প্রাথমিক কোষ প্রাচীর বা প্রাথমিক প্রাচীর তৈরি হবে।
ঠিক আছে? তাহলে মধ্যপর্দার উপর প্রথমে কী তৈরি হয়? প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দার উপর কী তৈরি হয়? প্রাথমিক প্রাচীর। আমরা এই প্রাথমিক প্রাচীর কী দ্বারা গঠিত এগুলো আমরা পরে লিখে দেব, পরে জানবো। এরপর দেখো, যে সকল কোষ অস্থায়ী কোষ, ভাজক কোষ না, যে সকল কোষ বিভাজিত হয়ে যায় তাদের ক্ষেত্রে শুধুমাত্র দেখবা হচ্ছে তাদের কোষ প্রাচীরে মধ্যপর্দা থাকে আর থাকে প্রাথমিক কোষ প্রাচীর। কিন্তু যারা অস্থায়ী কোষ তাদের ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থ মধ্যপর্দার উপর আরও কিছু রাসায়নিক পদার্থ জমা হয়ে এদিকে দেখা যায় আরও একটা লেয়ার তৈরি হয়। কার উপর? প্রাথমিক কোষ প্রাচীরের উপর। এই লেয়ারটা দেখো, এই লেয়ারটা কিন্তু 3 স্তর বিশিষ্ট। এই যে 1 স্তর, 2 স্তর এবং কি 3 স্তর। এই যে মধ্যপর্দার প্রাথমিক প্রাচীরের উপর, প্রাথমিক কোষ প্রাচীরের উপর এই যে 3 স্তর বিশিষ্ট, 1 স্তর, 2 স্তর, 3 স্তর, এই 3 স্তর বিশিষ্ট এই যে স্তরটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল বা সেকেন্ডারি কোষ প্রাচীর বলা হয়ে থাকে, বা গৌণ কোষ প্রাচীর বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম গৌণ কোষ প্রাচীর কার উপর তৈরি হয়? প্রাথমিক প্রাচীরের উপর। এরপর ঠিক সেম দেখো, এদিকে যেরকম গৌণ কোষ প্রাচীর তৈরি হয়েছে, এদিকে যে কোষটা আছে এই জিনিসটা, এই কোষ প্রাচীর কিন্তু দুইটা কোষের মাঝে গঠিত হচ্ছে। তাহলে এদিকে যে কোষটা আছে ওই কোষ থেকেও তোমার কি হয়? বিভিন্ন রাসায়নিক পদার্থ এসে কার উপর জমা হচ্ছে? এই যে সবুজটা হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, এটার উপর জমা হয়। এর উপর জমা হবে যে 1 স্তর, তারপর হচ্ছে তোমার 2টা স্তর, এরপর হচ্ছে এই ধরো আমি যদি এটা একটু মুছে দিই, তাহলে এই যে আরও একটা স্তর তৈরি হচ্ছে। তাহলে দেখো যে গৌণ কোষ প্রাচীর, বা এটা হচ্ছে এই যে 1 স্তর, 2 স্তর, 3 স্তর, এই গৌণ কোষ প্রাচীর 3 স্তর বিশিষ্ট এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল বা গৌণ কোষ প্রাচীর, যেটা এই পাশেও তৈরি হবে, এই পাশেও তৈরি হবে। দেখো এখানে শুধুমাত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানের এই যে এই অংশটা হচ্ছে কি মধ্যপর্দা। মধ্যপর্দা হচ্ছে দুইটা কোষের জন্য কমন, দুইটা কোষের মাঝে থাকবে মধ্যপর্দা। আর প্রত্যেকটা কোষের ক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে প্রত্যেকটা কোষের এদিকেও তোমার কি আছে? এদিকেও তোমার আছে প্রাথমিক কোষ প্রাচীর, এই দিকেও প্রাথমিক কোষ প্রাচীর থাকে, ঠিক আছে? আর প্রাথমিক কোষ প্রাচীরের উপর এদিকে আমরা দেখতে পাচ্ছি কি এই যে 3 স্তর বিশিষ্ট এটা গৌণ কোষ প্রাচীর, এই পাশেও কি 3 স্তর বিশিষ্ট গৌণ কোষ প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন একটা তাহলে কোন কোষস্তর কী দিয়ে গঠিত আমরা যদি একটু দেখি ব্যাপারগুলো। প্রথমে আসো মধ্যপর্দা নিয়ে কিছু কথা বলি। প্রথমে তোমরা দেখছো মধ্যপর্দা, প্রথমে এই মধ্যপর্দাটা কী দ্বারা গঠিত হচ্ছে এটা যদি আমরা প্রথমে শুরুতে বলেছি, যদি আরেকটু বলি, এটা গঠিত হচ্ছে প্লাজমোপ্লাস্ট নামক কিছু প্রোটিন তন্তু দিয়ে, প্লাজমোপ্লাস্ট, এবং সাথে হচ্ছে কি থাকে পেকটিন জাতীয় বেসিকল, সাথে কি থাকে পেকটিন জাতীয় বেসিকল। এই দুইটা বস্তু দিয়ে তোমার কি গঠিত হয়? মধ্যপর্দাটা গঠিত হয়। তো মধ্যপর্দা বিষয়ে আরও কিছু বিষয় যদি আমরা জেনে নিই, এটা দেখো, এটা হচ্ছে দুটি কোষের মধ্যবর্তী থাকে, এটা যদি একটু ভিন্ন কালার যদি আমরা একটু লিখি, এই মধ্যপর্দা থাকে দেখো দুটি কোষের মধ্যবর্তী, দুটি কোষের কি মধ্যবর্তী। এরপর দেখো দুটি কোষের মধ্যবর্তী থাকে কমন পর্দা। এরপর হচ্ছে এটা জেলির মতো, কিসের মতো? এটা মধ্যপর্দা হচ্ছে কিসের মতো? জেলির মতো। কেন জেলির মতো মধ্যপর্দা? কারণ এখানে পেকটিক অ্যাসিড থাকে, এই অ্যাসিডটা থাকার কারণে, পেকটিক অ্যাসিড এই অ্যাসিডটা থাকার কারণে এটা কিসের মতো হয়? জেলির মতো হয়। এরপর হচ্ছে এখানে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট নামক লবণ থাকে, পেকটেট নামক কি? পেকটেট লবণ থাকে, ঠিক আছে? এবং দেখো এটা সিমেন্টের মতো কাজ করে, কেন সিমেন্টের মতো কাজ করে এটা একটু বলতেছি। সিমেন্টের মতো কাজ করে, কেন সিমেন্টের মতো কাজ করে বলতেছে? দেখো তোমরা দেখতে পাচ্ছ এই পাশে একটা কোষ, এই পাশে একটা কোষ, দুই কোষের মাঝখানে দেখো এই যে সাদা অংশটা হচ্ছে মধ্যপর্দা। তাহলে দুইটা কোষকে মাঝখানে এটা অনেকটা জোড়া লাগিয়ে রাখতেছে, এরকম না, সিমেন্টের মতো। সেজন্য এটাকে বলছে এটা কিসের মতো কাজ করে? এটা কাজ করে হচ্ছে কার মতো? সিমেন্টের মতো। তাহলে মধ্যপর্দার বিষয়ে আমরা এগুলা জেনে রাখবো। আমরা কি মনে রাখবো? এটা হচ্ছে প্লাজমোপ্লাস্ট এবং তোমার পেকটিন জাতীয় বেসিকল দ্বারা তৈরি এই মধ্যপর্দাটা। এরপর হচ্ছে এটা দুইটা কোষের মধ্যবর্তী অবস্থান করে, এটা জেলির মতো, কারণ হচ্ছে এখানে পেকটিক অ্যাসিড থাকে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে। এরপর এটা সিমেন্টের মতো কাজ করে, ঠিক আছে? এরপর যদি আমরা দেখো এই যে মধ্যপর্দা নিয়ে বললাম, মধ্যপর্দার উপর এরপর গঠিত হচ্ছে কি? মধ্যপর্দার উপর আমরা দেখতেছি গঠিত হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। এই সবুজটা হচ্ছে কি? কোষ প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর। এখন আমরা প্রাথমিক কোষ প্রাচীর নিয়ে কিছু বিষয় আমরা জেনে নিই।
আসো প্রথমে লিখবো হচ্ছে আমরা কি প্রাচীর, প্রাথমিক কোষ প্রাচীর। প্রাথমিক কি প্রাচীর? কোষ প্রাচীর। এখন দেখো এই যে প্রাথমিক কোষ প্রাচীর, এই প্রাথমিক কোষ প্রাচীর প্রথমত যেটা মনে রাখবো এটার জন্য, প্রথম কথা হচ্ছে এটা সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন দ্বারা গঠিত। পেকটিন থাকে এখানে, অর্থাৎ এটা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি দ্বারা গঠিত? পেকটিন দ্বারা গঠিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর তাহলে এই হচ্ছে একটা বিষয়। এরপর আমরা প্রাথমিক কোষ প্রাচীর মনে রাখবো এটা পাতলা, খুবই কি হয়? খুবই পাতলা হয় এবং এটার পুরুত্ব হচ্ছে 1 থেকে মাত্র 3 মাইক্রোমিটার, খুবই পাতলা এটা, ঠিক আছে। এর পুরুত্বটা মনে রাখবো, এমসিকিউতে আসতে পারে। এরপর আমরা মনে রাখবো হচ্ছে দেখো প্রাথমিক কোষ প্রাচীরের জন্য এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট। তাহলে এটা হচ্ছে এক স্তরই, আমরা দেখছি এটা এক স্তরই, কিন্তু সেকেন্ডারি কোষ প্রাচীরটা আমরা 3টা স্তরে এঁকেছি। তাহলে এটা এক স্তরই, খুব পাতলা এবং এটা শুধুমাত্র ভাজক কোষে, দেখো ভাজক কোষে, ভাজক কোষে শুধুমাত্র 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 কি থাকে? প্রাইমারি সেল ওয়াল থাকে, অর্থাৎ প্রাথমিক কোষ প্রাচীর থাকে। ভাজক কোষের মধ্যে আমরা প্রাথমিক কোষ প্রাচীর দেখব, সেকেন্ডারি সেল ওয়াল যেটা, এটা আমরা দেখব না। ওর যে এই যে এই সেকেন্ডারি সেল ওয়াল তোমরা দেখতে পাচ্ছ, এই যে সেকেন্ডারি সেল ওয়াল 3 স্তর বিশিষ্ট, এইটা আমরা কিন্তু তোমার ভাজক কোষে দেখব না, ঠিক আছে। ভাজক কোষে শুধুমাত্র কি থাকবে? এই যে সবুজ স্তরটা, প্রাথমিক কোষ প্রাচীর, ঠিক আছে। এরপর আমরা প্রাথমিক কোষ প্রাচীর নিয়ে যেহেতু কথা বলছি, মধ্যপর্দা নিয়ে কথা বললাম, মধ্যপর্দা বিষয়ে জানলাম, তারপর জানলাম হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর নিয়ে কথা বললাম। এরপর আমরা এখন কথা বলবো হচ্ছে কি নিয়ে? তোমার সেকেন্ডারি কোষ প্রাচীর নিয়ে বা গৌণ কোষ প্রাচীর নিয়ে। সেকেন্ডারি 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 সেল ওয়াল বা কোষ প্রাচীর, এই সেকেন্ডারি কোষ প্রাচীর নিয়ে কিছু কথা আমরা জানবো। দেখো এটা গঠিত হচ্ছে কি দিয়ে? এটা গঠিত হচ্ছে তোমার সেলুলোজ, সেলুলোজ, তারপর হচ্ছে তোমার লিগনিনেও সুবেরিন দিয়ে, লিগনিন, লিগনিন ও সুবেরিন। সুবেরিনকে বলা হয় মোমের স্তর, সুবেরিনকে কি বলা হয়? মোমের স্তরও বলা হয়। সুবেরিন দ্বারা গঠিত বা সুবেরিন থাকে। তাহলে সেকেন্ডারি সেল ওয়ালে কি কি থাকে? সেলুলোজ, লিগনিন এবং সুবেরিন। এটা খুবই পুরু হয়, এটা খুবই কি হয়? সেকেন্ডারি সেল ওয়াল কোষ প্রাচীরটা খুব পুরু হয় এবং এটা তোমার 5 থেকে 10 মাইক্রোমিটার পুরু, ঠিক আছে। এবং এটা আমরা দেখব হচ্ছে 3 স্তরী। এটা কয় স্তরী? 3 স্তরী, ঠিক আছে। এখন স্তরগুলোকে কি বলা হয়? দেখো স্তরগুলোকে বলা হয় S1, S2 এবং S3, ঠিক আছে। আচ্ছা, S1কে বলা হয় অন্তঃস্তর, এটাকে বলা হচ্ছে কি স্তর? আমি এগুলো দেখাই দেবো কোনটা S1 কোনটা S2। অন্তঃস্তর জাস্ট লিখে রাখো 3 স্তরই। আমরা তেমনি দেখলাম 3টা স্তর ছিল। এরপর হচ্ছে মধ্যস্তর, মাঝখানটাকে বলা হচ্ছে মধ্যস্তর। এরপরটা হচ্ছে বহিঃস্তর, এরপর হচ্ছে বহিঃস্তর, ঠিক আছে। তাহলে কয় স্তর আছে? 3টা স্তর আমরা এখানে দেখতে পাবো। তাহলে আসো দেখো 3 স্তরগুলো আসলে কি কি আমরা যদি এখানে একটু লক্ষ্য করি। দেখো এই যে ভেতরের এটাকে বলবো S1, এটা হচ্ছে S2 মধ্যস্তর, এটা হচ্ছে S3। এদিকেও আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি সেল ওয়াল আছে, এটা হচ্ছে S1 অন্তঃস্তর, মাঝখানেরটা S2, এটা হচ্ছে বাইরে S3। তাহলে 3টা স্তর আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ডারি কোষ প্রাচীর সম্পর্কে কী কী জানলাম? এটা সেলুলোজ, লিগনিন ও সুবেরিন থাকে, পুরু হচ্ছে একদম কত? 5 থেকে 10 মাইক্রোমিটার, 3 স্তর বিশিষ্ট। এটার মধ্যে অন্তঃস্তর, মধ্যস্তর এবং কি থাকে? তোমার বহিঃস্তর থাকে। এরপর আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে সেকেন্ডারি কোষ প্রাচীর হচ্ছে তোমার স্থায়ী কোষে থাকে, স্থায়ী কোষে থাকে। ভাজক কোষে এই সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে না, কারণ ভাজক কোষ হচ্ছে দ্রুত বিভাজিত হয়ে যায়। ভাজক কোষের মধ্যে যে কোষ থাকে সেই কোষগুলো দ্রুত বিভাজিত হয়ে যায়, সেই জন্য তাদের মধ্যে সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হওয়ার সময় পায় না। তাহলে কোথায় থাকে সেকেন্ডারি কোষ প্রাচীর? স্থায়ী কোষে থাকে, স্থায়ী কোষে থাকে। তো স্থায়ী কোষ কোনগুলা? তোমরা ক্লাস 9-10-এ পড়েছ। দেখো স্থায়ী কোষ হচ্ছে তোমাদের এই
ট্রাকিড বেসেল, যেগুলো হচ্ছে জাইলেমের মধ্যে আমরা পড়েছি, ট্রাকিড বেসেল, এই কোষগুলো হচ্ছে স্থায়ী কোষ, যাদের মধ্যে তোমরা সেকেন্ডারি সেল ওয়াল দেখতে পাবে। আশা করি আমরা এই যে কোষ প্রাচীরের যে ভৌত গঠন, এটা আমরা আশা করি বুঝতে পারছি। ভৌত গঠনের মধ্যে আমরা কয়টা স্তর পাবো? ভৌত গঠনের মধ্যে আমরা 3টা স্তর পাবো কোষ প্রাচীরের মধ্যে। প্রথম স্তর হচ্ছে তোমার কি, আমরা যদি আবার একটু রিপিট করি, একটু বুঝি। প্রথম স্তর হচ্ছে মধ্যপর্দা। প্রথম স্তর হচ্ছে কি আমাদের? মধ্যপর্দা। এই মধ্যপর্দা হচ্ছে প্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় বেসিকল দ্বারা তৈরি, যেটি দুটি কোষের মধ্যবর্তী জেলির মতো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট থাকবে, সিমেন্টের মতো কাজ করবে। এরপর হচ্ছে তোমার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর। এই প্রাথমিক কোষ প্রাচীরের মধ্যে আমরা লক্ষ্য করতেছি এটা সেলুলোজ, হেমিসেলুলোজ পেকটিন দ্বারা গঠিত, এটি খুবই পাতলা হয়, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। তারপর হচ্ছে এটা একস্তরী। তারপর এটা শুধুমাত্র ভাজক কোষের মধ্যে এই আমরা প্রাথমিক কোষ প্রাচীরটা দেখতে পাবো, আমরা স্থায়ী কোষের মধ্যে এটা দেখতে পাবো না, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সেকেন্ডারি কোষ প্রাচীর। এই সেকেন্ডারি কোষ প্রাচীরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা সেলুলোজ, লিগনিন এবং সুবেরিন বা মোমেস্তরও বলা হয় সুবেরিনকে, এটা থাকবে। এটা খুবই পুরু হয়, 5 থেকে 10 মাইক্রোমিটার, এবং এটা 3 স্তর বিশিষ্ট, S1, S2 এবং S3, এবং এটা স্থায়ী কোষে থাকে। ভাজক কোষের মধ্যে আমরা সেকেন্ডারি কোষ প্রাচীর আমরা দেখতে পাবো না। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা কোষ প্রাচীরে দেখতে পাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কূপ। কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কূপ, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে পিট। কূপ বা পিট কি? দেখো, আমরা কিছুক্ষণ আগে দেখেছি হচ্ছে কোষ প্রাচীরের মাঝে থাকে হচ্ছে কি, মাঝে থাকে হচ্ছে মধ্যপর্দা। ধরো এটা হচ্ছে মধ্যপর্দা, এটা হচ্ছে মধ্যপর্দা। তো মধ্যপর্দার উপর প্রথমে কি তৈরি হয়? মধ্যপর্দার উপর প্রথমে তৈরি হচ্ছে, আমরা দেখেছিলাম হচ্ছে প্রাথমিক প্রাচীর তৈরি হয়। তো প্রাথমিক প্রাচীর তৈরি হচ্ছে, ধরো এই প্রাথমিক প্রাচীর তৈরি হচ্ছে। এখন মধ্যপর্দার উপর তৈরি হলো কি প্রাচীর? প্রাথমিক প্রাচীর। এদিকটাও মধ্যপর্দার উপর তৈরি হবে প্রাথমিক প্রাচীর, দুই পাশে প্রাথমিক প্রাচীর থাকবে। এরপর প্রাথমিক প্রাচীর উপর কি তৈরি হতে আমরা দেখছি, প্রাথমিক প্রাচীর উপর তৈরি হতে দেখছি আমরা 3 স্তর বিশিষ্ট কি প্রাচীর, 3 স্তর বিশিষ্ট আমরা দেখছি কি সেকেন্ডারি কোষ প্রাচীর। এটা 1 স্তর, 2 স্তর, 3 স্তর। এখন একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, যে মধ্যপর্দার উপর এই যে সাদা যে অংশ মধ্যপর্দা, এই মধ্যপর্দাটার উপর, এই মধ্যপর্দার উপর একটা অংশ আছে যেখানে তোমার প্রাথমিক কোষ প্রাচীরও তৈরি হয় নাই, সেকেন্ডারি কোষ প্রাচীরও তৈরি হয় নাই। তাহলে এই এলাকাটা দেখো একটা কূপের মতো হয়েছে না? একটা কূপের মতো হয়েছে না? এই এলাকাটা একটা কিসের মতো হয়েছে? কূপের মতো হয়েছে। এইটাকে বলা হয় কূপ বা পিট। তাহলে আমি যদি আরেকবার একটু বলি, কূপ বা পিট কি? কূপ বা পিট হচ্ছে কি, যেখানে মধ্যপর্দার উপর যেখানে প্রাথমিক প্রাচীর এবং কি তৈরি হবে না, গৌণ কোষ প্রাচীর তৈরি হয় নাই, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কূপ বা কি পিট। এখন দেখো কূপ বা পিট আমরা ব্যাপারটা বুঝলাম, কূপ বা পিট বলে। এখন পাশাপাশি যদি এরকম দুইটা কূপ থাকে, এই একটা কূপ, এই একটা কূপ, পাশাপাশি যদি দুইটা কূপ থাকে তখন আমরা তাকে বলবো এদিকে একটা এদিকে একটা। যদি পাশাপাশি এরকম দুইটা থাকে তখন বলবো কূপ জোড়া বা পিট পেয়ার বলা হয়, পিট পেয়ার বলা হয়, ঠিক আছে। এখন এই বিষয়গুলো আশা করি বুঝছি। কূপ কি? কূপ হচ্ছে কি, মধ্যপর্দার উপর যেখানে প্রাথমিক কোষ প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীর সৃষ্টি হবে না, সেই এলাকাটাকে আমি বলবো কূপ, ঠিক আছে। এখন এই কূপ অঞ্চলের মধ্যে দেখা যায় একটা সরু ছিদ্র থাকে, এই সরু ছিদ্র পড়তে একটা ছোট টিউব এই কোষ থেকে এই কোষে প্রবেশ করে, এবং এদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে এরা কি থাকে? সংযুক্ত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে কি থাকে? সংযুক্ত থাকে। এই যে ছোট একটা সূক্ষ্ম ছিদ্রপথ, এই ছিদ্রপথটাকে বলা হচ্ছে তোমার কি? প্লাজমোডেসমাটা। তাহলে প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা কাকে বলবে? দেখো, প্লাজমোডেসমাটা বলবাম হচ্ছে যে কোষ প্রাচীরের যে দুটি কোষের মাঝে যে কোষ প্রাচীরের মধ্যবর্তী যে সূক্ষ্ম একটা নলাকার সংযোগ থাকে, সেটাকে আমরা বলবো কি? প্লাজমোডেসমাটা। তাহলে কোষ প্রাচীরের মধ্যবর্তী সূক্ষ্ম নলাকার সংযোগটাকে, বা যে একটা কোষ প্রাচীরের মধ্যবর্তী যে একটা পথ থাকে, সূক্ষ্ম ছিদ্রপথ, এটাকে আমরা কি বলবো? প্লাজমোডেসমাটা বলবো, ঠিক আছে। আশা করি আমরা বিষয়গুলো বুঝছি, কূপ এবং কি প্লাজমোডেসমাটা, এই দুটা বুঝছি। এখানে যে একটা সূক্ষ্ম টিউব আছে, এই ছিদ্রের মধ্যে যোগাযোগ করার জন্য ছোট্ট একটা টিউব আছে, এই টিউবটার নাম হচ্ছে ডেজমো টিউব, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আমরা জানবো হচ্ছে কোষ প্রাচীরের ভৌত গঠনটা। আমরা দেখলাম 3 স্তর বিশিষ্ট মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে। এবং এখানে এখন আমরা দেখব হচ্ছে কোষ প্রাচীরের কি রাসায়নিক গঠন। কি গঠন? কোষ প্রাচীরের রাসায়নিক গঠন।
তো আমরা কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের মধ্যে আমরা দেখছি হচ্ছে কোষ প্রাচীর কী কী নিয়ে গঠিত? সেলুলোজ। এই সেলুলোজটা কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ 40 বা 40%, সেলুলোজ 40%, সেলুলোজ 40%। এরপর হচ্ছে হিমিসেলুলোজ। হিমিসেলুলোজ এই উপাদানটা আমরা দেখছি রাসায়নিক গঠনের মধ্যে, আমরা এই উপাদানটার কথা বলবো হিমিসেলুলোজ। হিমিসেলুলোজ থাকে সেলুলোজের হাফ, সেলুলোজের থাকে 40, সেলুলোজের হাফ কত? 40%। তাহলে সেলুলোজের হাফ, হিমিসেলুলোজ হাফ, ঠিক আছে? 40-এর হাফ কত? 40। এখন এরপর তাকে হচ্ছে পেকটিন। এই পেকটিনটা তাকে হচ্ছে 30%। পেকটিনটা কত পার্সেন্ট থাকে? 30%। আরেকটা উপাদান আমরা কোষ প্রাচীরে দেখি, গ্লাইকোপ্রোটিন। কি প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। দেখো এই গ্লাইকোপ্রোটিনটা তাকে হচ্ছে 10%। এটা কত পার্সেন্ট থাকে? 10%। তাহলে খেয়াল করো, যদি কোষ প্রাচীরে তোমার রাসায়নিক গঠন আসে, কোষ প্রাচীরে যদি রাসায়নিক গঠন আছে, তাহলে তোমরা কি বলবা? কোষ সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন এবং কি থাকে? গ্লাইকোপ্রোটিন। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তাহলে আমরা ভৌত গঠন দেখলাম, রাসায়নিক গঠন দেখলাম, এখন হচ্ছে দেখব হচ্ছে কোষ প্রাচীরের কি গঠন? কোষ প্রাচীরের দেখব হচ্ছে সূক্ষ্ম গঠন। তাহলে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তো এই সূক্ষ্ম গঠনে আমরা কি কি লক্ষ্য করব? দেখো এই সূক্ষ্ম গঠনের মধ্যে আমরা দেখব হচ্ছে কোষ প্রাচীরের যে সেলুলোজ থাকে, এই সেলুলোজ অণুগুলা আসলে একটার সাথে একটা কি হয়? মিলিত হয়। মিলিত হয়ে প্রথমে এই সেলুলোসের যে অণু, এই সেলুলোসের অণুগুলা প্রথমে কি তৈরি করে? প্রথমে তৈরি করে হচ্ছে মাইসেলি। কারা? মাইসেলি। তাহলে প্রথমে সেলুলোসের অণুগুলা একটার সাথে একটা মিলিত হয়ে কি গঠন করে? মাইসেলি। মাইসেলি এর পর একটার সাথে একটা মিলিত হয়ে তৈরি করে মাইক্রো মানে হচ্ছে ছোট, ফাইব্রিল। ফাইব্রিল মানে হচ্ছে তন্তু, মাইক্রোফাইবিল তৈরি করে, ঠিক আছে? এখন এই মাইক্রোফাইবিলগুলো আবার অনেকগুলো মাইক্রোফাইবিল একটার সাথে একটা যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে ম্যাক্রো। ম্যাক্রো মানে হচ্ছে বড়, ফাইবিল মানে হচ্ছে তন্তু, অর্থাৎ ছোট তন্তু মিলিত হয়ে বড় তন্তু গঠন করবে। আর এই মাইক্রোফাইবিলগুলো মিলিত হয়ে গঠন করবে হচ্ছে কি? কোষ প্রাচীর। মাইক্রোফাইবিল মিলিত হয়ে কি গঠন করে? কোষ প্রাচীর। তাহলে দেখো এটা হচ্ছে কোষ প্রাচীরের কি গঠন? সূক্ষ্ম গঠন, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এটা হচ্ছে সেলুলোসের অণুগুলা 100টা সেলুলোস অণু একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? মাইসেলি তৈরি করবে। এখন এই 20টা মাইসেলি তোমার একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে মাইক্রোফাইবিল, এবং মাইক্রোফাইবিলের মধ্যে 250টা মাইক্রোফাইবিল মিলিত হয়ে কি গঠন করবে? ম্যাক্রোফাইবিল। তাহলে এটা একটু মনে রাখবা, মাইসেলি গঠন করতে কয়টা সেলুলোস লাগে? সেলুলোস লাগে কয়টা? 100টা সেলুলোসের অণু। আবার এরকম 20টা মাইসেলি মিলিত হয়ে কি তৈরি করে? মাইক্রোফাইবিল। এবং মাইক্রোফাইবিল 250টা মাইক্রোফাইবিল তৈরি করে কি? ম্যাক্রোফাইবিল। এবং ম্যাক্রোফাইবিল মিলিতভাবে কি তৈরি করে? কোষ প্রাচীর তৈরি করে। এখানে একটা বিষয় এমসিকিউতে আসে, এটা একটু মনে রাখবা। এই যে মাইসেলি, এটাকে বা ক্রিস্টালাইন মাইসেলি বলে, এই মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক কি বলা হয়? একক বলা হয়। তাহলে মাইসেলিকে কি বলা হয়? ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন করা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি, তাহলে বলবা মাইসেলি। এবং সেলুলোজ, এই সেলুলোজ হচ্ছে প্রধান গাঠনিক উপাদান। তাহলে এখানে কিন্তু তোমার মনে রাখতে হবে, যদি বলা হয় মাইসেলি ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা, সেটা হচ্ছে বলবা মাইসেলি, আনসার করবা। আর যদি প্রধান গাঠনিক উপাদান বলে, তাহলে বলবা হচ্ছে সেলুলোজ। তাহলে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনের মধ্যে আমরা কি বলবো? সেলুলোজ অণু প্রথমে 100টি সেলুলোজ অণু একে অপরের সাথে যুক্ত হয়ে মাইসেলি গঠন করে, বা ক্রিস্টালাইন মাইসেলিও বলে এটাকে, ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। এই ক্রিস্টালাইন মাইসেলি 20টা ক্রিস্টালাইন মাইসেলির একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে মাইক্রো মানে হচ্ছে ছোট, ফাইবিল মানে হচ্ছে তন্তু, ছোট কিছু তন্তু তৈরি করবে। আর এই মাইক্রোফাইবিল ছোট ছোট তন্তুগুলো কয়টা? 250টা একসাথে মিলিত হয়ে তৈরি করবে ম্যাক্রোফাইবিল। আর অসংখ্য ম্যাক্রোফাইবিল বা বড় বড় তন্তুগুলা মিলিত হয়ে কি তৈরি করবে? কোষ প্রাচীর গঠন করবে। এটা হচ্ছে কোষ প্রাচীরের কি গঠন? কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। তো আসো কোষ প্রাচীরের কি কি আসলে ভূমিকা রাখে সেগুলো আমরা একটু দেখি। কোষ প্রাচীরের কাজ, এখন প্রথম কাজের মধ্যে আমরা দেখব এটা হচ্ছে কোষ প্রাচীর কোষের জন্য, কোষকে প্রোটেকশন দেয়, অর্থাৎ কোষকে বিভিন্ন আঘাত থেকে রক্ষা করে। তোমরা জানো কোষ প্রাচীর হচ্ছে কোষের বাইরে থাকে, তাই না? তো ভিতরে হচ্ছে কোষের বাকি অংশটুকু থাকে। তাহলে কোষের বাইরে থেকে যে কোনো আঘাত থেকে রক্ষা করা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান একটা কাজ। এরপর হচ্ছে কোষের
আকৃতি প্রদান, ঠিক আছে। কোষ প্রাচীরের আকৃতি, যে কোষ প্রাচীর যদি এরকম আয়তাকার হয়, কোষ প্রাচীর যদি গোলাকার হয়, কোষ প্রাচীর যদি লম্বাটে হয়, তাহলে কোষ প্রাচীরের আকৃতি যেরকম কোষের আকৃতিটাও কি হবে, সেরকম হবে। কারণ হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে জড় শক্ত অংশ কোষের, যেটা হচ্ছে বাইরে থাকে। তো এই বাইরের কোষ প্রাচীরটা কিন্তু কোষের আকৃতিটা কীরকম হবে, এটাকে আয়তাকার হবে, লম্বাটে হবে নাকি গোলাকার হবে, এটা কিন্তু নির্ধারণ করবে হচ্ছে কোষ প্রাচীর। সেজন্য কোষের আকৃতির তোমার আকৃতি ঠিক করে হচ্ছে কে, কোষ প্রাচীর। তারপর হচ্ছে তোমার 3 নাম্বার যে বিষয়টা আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে কোষ প্রাচীর দৃঢ়তা ও যান্ত্রিক শক্তি প্রদান করে। এটা কি বিষয়, দৃঢ়তাও কি প্রদান করে, যান্ত্রিক শক্তি প্রদান করে, যান্ত্রিক শক্তি প্রদান করে। দৃঢ়তাও কি প্রদান করে, যান্ত্রিক শক্তি প্রদান করে, ঠিক আছে। কীভাবে, ধরো দেখো একটা প্রাণীর যদি দেখো, আমরা যদি ধরো আমাদের স্কিন যদি আমরা টাচ করি, দেখবো যে এটা সফট, তাই না? কিন্তু উদ্ভিদের ত্বক বা উদ্ভিদের কাণ্ড বলো, পাতা বলো, এই উপাদানগুলো কিন্তু কি না, ততটা সফট না, এগুলো কিন্তু অনেকটা শক্ত। শক্ত হওয়ার পিছনে কারণ কি, এদের কোষের মধ্যে কি আছে, কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর শক্ত হওয়ার কারণে এদের অঙ্গগুলো আমরা কি দেখি, খুবই শক্ত দেখি। দেখো একটা উদ্ভিদ, এটা যখন তোমার দৃঢ়ভাবে তোমার কি আছে, দাঁড়িয়ে আছে, তো এই যে যদি কোষ প্রাচীর আমরা যে দৃঢ়তা পাই বা আমরা যে একদম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের অভ্যন্তরে কি আছে, কঙ্কালতন্ত্র আছে। তাহলে কঙ্কালতন্ত্রটা আমাদেরকে দৃঢ়তা এবং যান্ত্রিক শক্তি প্রদান করতেছে। উদ্ভিদের তো কোনো কঙ্কালতন্ত্র নেই, তাহলে উদ্ভিদের মধ্যে কোষের ভিতরে যে কোষের চারপাশে যে জড় কোষ প্রাচীরটা থাকে, সেটাই কিন্তু উদ্ভিদের দৃঢ়তা এবং কি দেয়, যান্ত্রিক শক্তি প্রদান করে। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর তাকে কি দেয়, দৃঢ়তা এবং যান্ত্রিক শক্তি প্রদান করে। তারপর হচ্ছে কোষীয় সংযোগ, যেটাকে তোমরা কিছুক্ষণ আগে পড়েছো যে প্লাজমোডেসমাটা বলে। কোষীয় সংযোগকে কি বলে, প্লাজমোডেসমাটা, ঠিক আছে। তাহলে দুইটা কোষের মধ্যবর্তী যে সংযোগ, সেটাকে কি বলা হচ্ছে, প্লাজমোডেসমাটা। ধরো এই যে একটা কোষ, দুইটা কোষের মাঝে যে একটা সংযোগ থাকে, ঠিক আছে, কোষ প্রাচীরের মধ্য দিয়ে যে সংযোগটা থাকে, সেই সংযোগটাকে কি বলা হয়, প্লাজমোডেসমাটা। তাহলে উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীরের মধ্যে একটা সূক্ষ্ম ছিদ্রপথ থাকে, যেটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। এছাড়াও উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্য দিয়ে উদ্ভিদ কোষ প্রাচীর কি করে, পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। তারপর হচ্ছে কোষকে পৃথক রাখে, ঠিক আছে। কোষকে কি রাখে, কোষকে পৃথক রাখে। তাহলে অর্থাৎ দুইটা কোষকে